হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু স্টাইটে একাডেমি। আমি হলাম মহদীপ দাস, তোমাদের ফিজিক্স টিচার। আজকে আমি তোমাদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি। বলো সেটা কি? তোমাদের যে আপকামিং ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার এক্সাম আছে সেটার ফিজিক্স সাজেশন, আর আমি সেটার সলিউশন করব। শুধু ফিজিক্স নয়, আমাদের যে অন্যান্য সাবজেক্টগুলো রয়েছে যেমন কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, আর অন্যান্য যে আহ, তোমার টেকনিক্যাল সাবজেক্টগুলো রয়েছে সেগুলোরও কিন্তু সাজেশন আমাদের স্টাডিটেক একাডেমির টিচারগুলো আপলোড করেছে। তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো নিশ্চয়ই দেখবে। আর যারা আজকে আমার চ্যানেলে ফার্স্ট আসো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটাকে প্রেস করে রাখবে লেটেস্ট লেটেস্ট আপডেট গুলো পাওয়ার জন্য। আর যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটিকে ইউটিউব চ্যানেলের থ্রু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে। সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়ার লিঙ্ক আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানকার ডিসক্রিপশন দেওয়া আছে। ঠিক আছে, তাহলে চলো আজকে আমাদের ফিজিক্স সাজেশনের পালা শুরু করা যাক। তোমরা অবশ্যই শেষ অবধি ভিডিওটি দেখবে। অনেক অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা তোমাদের পরীক্ষাতে হেল্প করবে। চলো তাহলে স্টার্ট করা যাক। ও, এটা হচ্ছে তোমাদের জন্য মোটিভেশনাল কোয়াটা। থিঙ্ক বিগ, ট্রাস্ট ইউরসেলফ এন্ড মেক ইট হ্যাপেন। যদি তোমরা তোমাদের চিন্তা ভাবনাগুলো বড় করতে পারো তাহলে কি হবে? তোমরা নিজেদের বিশ্বাস করতে পারো, তাহলে তোমরা যেটা ভাবছো আগামী দিনে হবে সেটাই তোমরা করতে পারবে। ঠিক আছে, ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি আজকে আমাদের ফিজিক্স সাজেশনের পালাটা। তো দেখো, এখানে হচ্ছে তোমাদের যে 6টা ইউনিট আছে, ফিজিক্যাল ওয়ার্ড, ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট, তার ফোর্স অ্যান্ড মোশন, ওয়ার্ক, পাওয়ার, এনার্জি অ্যান্ড রোটেশনাল মোশন অ্যান্ড প্রপার্টিস অফ মেটার অ্যান্ড হিট অ্যান্ড থার্মোমেট্রি, প্রত্যেকটারই তোমার হচ্ছে কোশ্চেন রয়েছে। সেই কোশ্চেন গুলো তোমাদের সাজেশন, আর ওই সাজেশনটা আমি সলভ করে দেখাবো। দেখো, ঠিক আছে, তো আমরা মুভ করছি ফার্স্ট কোশ্চেনের দিকে। ফার্স্ট কোশ্চেনটা বলছে যে state the principle of dimensional homogeneity. What is the importance of dimension analysis? Principle of dimensional homogeneity কি আমাদের? প্রিন্সিপাল অফ ডাইমেনশন হোমোজেনিটি হচ্ছে, মনে করো তোমরা একটা ইকুয়েশন লিখলে, সাপোজ ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। তো দেখো, এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনে আমি লেফট সাইড আর রাইট সাইডে কি কি ইউজ করছি? লেফট সাইডে ইউজ করছি ফোর্স, আর রাইট সাইডে ইউজ করছি মাস এন্ড অ্যাক্সিলারেশন, এই দুটো টার্ম। তো তো দেখো, লেফট সাইডে যে আমি ফিজিক্যাল কোয়ান্টিটি ইউজ করছি তার যে ডাইমেনশনটা আছে, আর রাইট সাইডে যে দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি ইউজ করেছি তাদের যে ডাইমেনশন আছে, তাদের মিলিয়ে তাদের মিল মানে তাদের একসাথে মিলে যে ডাইমেনশনটা আছে অলওয়েজ সেম হবে। তার মানে কি বোঝাচ্ছে? যে লেফট সাইডে সিঙ্গেল যে ফিজিক্যাল কোয়ান্টিটি আছে তার ডাইমেনশন, আর রাইট সাইডে যে দুটো ফিজিক্যাল কোয়ান্টিটি আছে বা তিনটা যাই থাকুক না কেন, সবগুলোর মিলিত যে তোমার হচ্ছে ডাইমেনশনটা হবে দুটা ইকুয়াল হবে। এটাই আমাদের বলে হচ্ছে প্রিন্সিপাল অফ ডাইমেনশন হোমোজেনিসিটি। আর এটার লিমিটেশন গুলো কি কি? যেমন মনে করো, এটা দিয়ে মানে ডাইমেনশন অ্যানালাইসিস দিয়ে আমরা হচ্ছে আহ, তোমার হচ্ছে ইট ডাজ নট গেট এনি ইনফরমেশন হোয়েদার ফিজিক্যাল কোয়ান্টিটি স্কেলার অর ভেক্টর। মনে করো আমরা ডাইমেনশন অ্যানালাইসিস করে আমরা কি বুঝতে পারি যে কোনো একটা জিনিস স্কেলার নাকি ভেক্টর? ভেক্টর বুঝতে পারি না, তাই তাই আমরা ডাইমেনশন অ্যানালাইসিসটা একটা যে স্কেলার আছে নাকি ভেক্টর আছে ওই জায়গায় বুঝতে গেলে আমরা এই ডাইমেনশন অ্যানালাইসিস করতে পারবো না। আর এটা কি আছে যে তোমার হচ্ছে ইট ডাজ নট তোমার হচ্ছে এনি কম্পোজিট রিলেশন। মনে করো এটা এই তোমার হচ্ছে এই মানে তোমার ডাইমেনশন অ্যানালাইসিস টেকনিকটা ইউজ করে কোনো একটা কম্পোজিট রিলেশনটাকে আমরা প্রতিষ্ঠা করতে পারি না, এটা বলছে। আবার মনে করো তোমার হচ্ছে কোনো একটা ট্রাইগোনমেট্রিক এক্সপ্রেশন আছে, এটা তোমার ফিজিক্যাল কোয়ান্টিটি এক্সপ্রেশন বললাম। ইয়া মনে করো একটা সাপোজ যে একটা ট্রাইগোনমেট্রিক একটা এক্সপ্রেশন আছে, মনে করো y ইজ ইকুয়াল টু tan x। তো এখান থেকে যদি বলে যে তোমার যে y এর ডাইমেনশন কি, তাহলে কিন্তু আমরা ডাইমেনশন অ্যানালাইসিস করে কিন্তু আমরা সেটার হচ্ছে ডাইমেনশন অ্যানালাইসিস করতে পারবো না। তাহলে কি ডাইমেনশন অ্যানালাইসিসটা কোনো একটা ট্রাইগোনমেট্রিক বা ত্রিকোণমেট্রিক একটা যদি আমাদের এক্সপ্রেশন থাকে, সেই এক্সপ্রেশনের জন্য আমাদের এই ডাইমেনশন অ্যানালাইসিসটা ইউজ করতে পারবো না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডাইমেনশন অ্যানালাইসিসের আমাদের হচ্ছে তোমার লিমিটেশনের মধ্যে পড়ছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে নেক্সট কোশ্চেন দিকে মুভ করা যাক। নেক্সট কোশ্চেন বলছে যে চেক হোয়েদার দ্য কোয়ান্টিটি ভি ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইট স্কয়ার ইজ এ ডাইমেনশনালি কারেক্ট অর ইনকারেক্ট। দেখো, আমরা তো পড়েছিলাম না নিউটনস ল অফ মোশনে একটা ইকুয়েশন পড়েছিলাম,
সেই ইকুয়েশনটা পড়েছিলাম যে ভি ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো ভি ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো আমাদের ডাইমেনশনাল স্কোয়ার কি দেখতে হবে যে এই যে আমাদের ইকুয়েশনটা লিখলাম সেটা ডাইমেনশনালি কারেক্ট অর ইনকারেক্ট। এবার দেখো আমরা যদি মনে করো এখানে কি ভেলোসিটি মানে কি বলতো, ভেলোসিটি মানে আমরা জানি হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তো এটা আমি ডাইমেনশন কি লিখতে পারি, এলটি ইনভার্স। সিমিলারলি দেখো এই যে এইটা যেটা আছে এটাকে আমি কি লিখতে পারি বলতো, ইউটা কি ইউ ইউ হাফ এটি স্কোয়ার। তো এবার দেখো এটাকে আমরা কি করতে পারি, ঠিক আছে। এবার দেখো ইউটি, এবার ইউ ডাইমেনশন কি আমাদের বলতো, ইউ ডাইমেনশন হচ্ছে এল টি ইনভার্স, আর টি এর ডাইমেনশন হচ্ছে টি, ঠিক না, টি ডাইমেনশন হচ্ছে টি। আবার হাফ অফ এটি, এর ডাইমেনশন কি এল টি টু দি পাওয়ার এল টি টু দি পাওয়ার এল হাফ, হাফ তো এটা কনস্ট্যান্ট, হাফের তো কোনো ভূমিকা নেই এখানে। এর ডাইমেনশন কি এল টি ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস টু, আর টি স্কোয়ারটা কি হবে ইটসেলফ একটা টি স্কোয়ার। তাহলে দেখো এই পাশে টি টু দি পাওয়ার মাইনাস টু, এ টু দি পাওয়ার টি স্কোয়ার, এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এদিকে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এদিকে টি, দেখো এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, না। এবার তাহলে দেখো আমি এখানে যে করি এল টি ইনভার্স, এখানে আসছে হচ্ছে এখানে হচ্ছে এল টি ইনভার্স আসছে, কিন্তু আমাদের এখানে দেখো এল প্লাস এল, তার মানে কি দেখো এখানে যদি এল প্লাস এল এই জিনিসটা আসছে, তো এই জিনিসটা যদি অ্যাড করি তাহলে কি আমরা এল এর মতনই একটা কোয়ান্টিটি পাবো। কিন্তু দেখো এটা রাইট সাইডে আমরা কি পাচ্ছি, এল এর মতো একটা কোয়ান্টিটি পাচ্ছি। দেখো কিন্তু তোমার সরি হ্যাঁ, রাইট সাইডে আমরা একটা এল এর মতো কোয়ান্টিটি পাচ্ছি, কিন্তু লেফট সাইডে দেখো আমরা কি কোয়ান্টিটি পাচ্ছি, এল টি ইনভার্স এর মতো একটা কোয়ান্টিটি পাচ্ছি, তো তাহলে কি দুটো কি ডাইমেনশনালি সেম হলো, না। তার মানে আমরা কি বলতে পারি যে এই ইকুয়েশনটা ডাইমেনশনালি ইনকারেক্ট ইকুয়েশন, ঠিক আছে। এবার তাহলে আমরা নেক্সট আমরা কোশ্চেন দিয়ে মুভ করি, তো সেখানে কি বলা আছে যে একটা মনে করো the time period of simple pendulum may depend on the mass of bob m, effective length pendulum l, and acceleration due to gravity g by the principle of dimension homogeneity, prove that t is equal to k root over l by g where k is a constant। মানে এখানে বলছে মনে করো একটা আমার সিম্পল পেন্ডুলাম আছে, সেটা ঠিক আছে, তার টাইম পিরিয়ডটা বিভিন্ন রকম ফিজিক্যাল কোয়ান্টিটির উপর ডিপেন্ড করছে, কার উপর ডিপেন্ড করছে, মনে করো মাসের উপর ডিপেন্ড করছে, তারপরে কার উপর ডিপেন্ড করছে তার হচ্ছে লেন্থের উপর ডিপেন্ড করছে, তারপরে কার উপর ডিপেন্ড করছে যে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির উপর ডিপেন্ড করছে। তো এইভাবে দেওয়া আছে। তো এই যে আমাদের যে সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ডটা এরকম তিনটা ফিজিক্যাল কোয়ান্টিটির উপর ডিপেন্ড করছে, তো তো আমাদের এরকম ডিপেন্ডেন্ট রিলেশন থেকে আমাদের কি বের করতে বলছে তাহলে এই টাইম মানে সিম্পল পেন্ডুলামটার টাইম পিরিয়ডের রাশিমালাটা প্রতিষ্ঠা করতে বলছে। এবার কিভাবে করবো, এর সেম ভাবে করবো আমাদের যে প্রিন্সিপাল অফ হোমোজেনাল ডাইমেনসিটি যে আমরা ইউজ করেছিলাম আগে, এটাকে আমরা অ্যাপ্লাই করব। দেখো প্রিন্সিপাল অফ তোমার যেটা আমরা কিছুক্ষণ আগে পড়লাম ডাইমেনশনাল, তোমার প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি অ্যাপ্লাই করবো এখানটায়, ঠিক না। এখানে প্রিন্সিপাল অফ হোমোজেনাল ডাইমেনশনালিটি অ্যাপ্লাই করলে আমরা এখান থেকে বের করতে পারবো, ঠিক আছে। তাহলে আমাদের কি কি আছে, আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে আমাদের যে সিম্পল পেন্ডুলাম আছে সেটার হচ্ছে সেটা টাইম পিরিয়ডটা, তার ববের মাস, তারপরে তার লেন্থ, তার অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির উপর একটা ডিপেন্ড দেওয়া আছে, ডিপেন্ড করে বলা আছে যে এইভাবে ডিপেন্ড করে। তো এটাকে অ্যাপ্লাই করে আমাদের সিম্পল পেন্ডুলামটা টাইম পিরিয়ড বের করতে হবে, সেটার জন্য আমরা কি অ্যাপ্লাই করবো, প্রিন্সিপাল অফ ডাইমেনশনাল হোমোজেনিটি। এবার দেখো তাহলে কি বলতে পারি, টি ইজ এ ফাংশন অফ m l, g, এটা বলতে পারি টি ইজ এ ফাংশন অফ m l, g, এটা বলতে পারি। এবার আমি এখান থেকে কি করতে পারি, কিছুই না। দেখো এখানে আমি বোথ সাইডে আমি লিখলাম যে যে টি প্রপোর্শনাল টু মনে করো m টু দি পাওয়ার x, টি প্রপোর্শনাল টু মনে করো m টু দি পাওয়ার y, টি প্রপোর্শনাল টু g টু দি পাওয়ার z, ঠিক আছে, z লিখে দিলাম। এবার দেখো কি করবো, এবার দেখো যেটা হচ্ছে হলো m এর ডাইমেনশন কি, m এর ডাইমেনশন তো m, ক্যাপিটাল M, তো ক্যাপিটাল M টু দি পাওয়ারটাকে x লিখতে পারি, হ্যাঁ। আর হচ্ছে তোমার হচ্ছে সরি এটা হচ্ছে l হবে, হ্যাঁ এটা হচ্ছে l হবে আমাদের, এটা হচ্ছে আমাদের l হবে, তাহলে l টু দি পাওয়ার y। তো এর ডাইমেনশন কি হবে, l এর ডাইমেনশন তো আমাদের l ই হয়, লেন্থের ডাইমেনশন, তাহলে l টু দি পাওয়ার y। আর হচ্ছে হলো অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি যেটা আছে আমাদের, সেটা ডাইমেনশন কি হবে, যে নরমাল যে অ্যাক্সিলারেশন ডাইমেনশন হবে সেটার সমানই হবে। তাহলে এটা ডাইমেনশন কি লিখতে পারি, আমি লিখতে পারি তোমার হচ্ছিল l টু দি পাওয়ার মাইনাস টু টু দি পাওয়ার z, ঠিক আছে, এটা আমরা লিখতে পারি, এটা আমরা লিখতে পারি। এবার সবগুলো লিখে দিলাম। এবার আমি যদি এই পাশটাতে এখন এমন করি যে তোমার টি প্রপোর্শনাল টু কি লিখতে পারি, টি প্রপোর্শনাল লেখা যেতে পারে আমাদের এখানটায় m টু দি পাওয়ার আর m টু দি পাওয়ার x, l টু দি পাওয়ার y,
আর এল টি টু দি পাওয়ার মাইনাস টু টু দি পাওয়ার তোমার হচ্ছে হলো জেড। হ্যাঁ, এটা জেড লিখতে পারি। লেখার পর কি হবে, এবার দেখো টি টি ডাইমেনশনটা টি। এবার বোথ সাইড থেকে আমি এম এর ডাইমেনশন জানি, এল এর ডাইমেনশন এটা ওয়াই, তাহলে এল টু দি পাওয়ার মাইনাস টু এর ডাইমেনশন হচ্ছে জেড। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি টি টি আছে, তো এখান থেকে বোথ সাইডে যদি আমি মনে করো টি এর পাওয়ার, তারপর যে এখানে টি এর পাওয়ার, তারপর এখানে এক্স এর পাওয়ার, এই পাশে এক্স এর পাওয়ার, এই পাশে তোমার হচ্ছে হলো ওয়াই এর পাওয়ার, এই পাশে ওয়াই এর পাওয়ার, যদি কম্পেয়ার করি, কম্পেয়ার করলে দেখবো আমাদের হচ্ছে এক্স ওয়াই জেড এর একটা ভ্যালু আসবে। হ্যাঁ, এক্স ওয়াই জেড এর একটা ভ্যালু আসবে। এক্স ওয়াই জেড এর ভ্যালুটা মনে আসবে, মনে করো সেটা হবে হচ্ছে এক্স ওয়াই এর ভ্যালু একটা এমন আসবে, সেটা হচ্ছে মনে করো ওয়াই। হ্যাঁ, ওয়াই ইজুকাল টু আসবে তোমার হচ্ছে মাইনাস জেড। হ্যাঁ, যদি কম্পেয়ার করলে কি আসবে, ওয়াই ইজুকাল টু মাইনাস জেড আসবে। আর তোমার হচ্ছে ওয়াই ইজুকাল টু মনে করো মাইনাস জেড আসলো। আর এক্স এক্স এর যেটা পাওয়ার আসবে সেটা তোমার আসবে হচ্ছে আহ জিরো জিরো। হ্যাঁ, ওয়াই টু দি ওয়াই পাওয়ার ওয়াই হবে মাইনাস জেড। আবার তোমার হচ্ছে যেটা আছে এখানটায় সি না, হ্যাঁ, তাহলে ওয়াই ওয়াই এর পাওয়ার হচ্ছে আমাদের মাইনাস, ওয়াই এর বিষয়টা কি আসলো আমাদের মাইনাস না। তাহলে এক সেকেন্ড এটাকে একটু যে মুছে দিই, কোন দিকে জায়গা ছিলাম, এই জায়গাটাতে দাঁড়াও। তাহলে আমরা কি দেখলাম, যে টি টি এর ভ্যারি করতেছে এখানটায় তোমার হচ্ছিল এম, তোমার হচ্ছে এম না, এম টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার যদি আমি ডাইমেনশন অ্যানালাইসিস করি এক্স ওয়াই বোথ সাইডে, তাহলে আমাদের দাঁড়াচ্ছে এল টু দি পাওয়ার ওয়াই প্লাস জেড। আর আমার তোমার এল টি টু দি পাওয়ার মাইনাস টু টু দি পাওয়ার কি থাকছে আমার মাইনাস টুয়াইস জেড। তো এর বোথ সাইডে যদি কম্পেয়ার করি, তাহলে দেখবো যে আমার এক্স এক্স ওয়াই আর জেড এর বিভিন্ন রকম ভ্যালু আছে। ঠিক আছে, ওই ভ্যালু গুলো যদি পুট করি, তাহলে আমার কি দাঁড়াচ্ছে টি প্রপোর্শনাল টু এল টু দি পাওয়ার মাইনাস হাফ, আর জি টু দি পাওয়ার হচ্ছে তোমার সরি এল টু দি পাওয়ার প্লাস হাফ, আর জি টু দি পাওয়ার দাঁড়াচ্ছে আমাদের হচ্ছে মাইনাস হাফ। ঠিক আছে, তাহলে এখান থেকে কি বলতে পারি, টি হ্যাঁ, প্রপোর্শনালি যদি আমি চিহ্ন সাইনটা তুলে দিই, তাহলে কি হবে, প্রপোর্শনালি কনস্ট্যান্ট হবে, তা কি ইকুয়াল টু কে ইনটু রুট ওভার এল বাই জি। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে আমরা প্রতিষ্ঠা করতে পারি যে টাইম পিরিয়ড ইকুয়াল টু টি ইকুয়াল টু রুট ওভার কে, তোমার কে ইনটু রুট ওভার এল বাই জি। ঠিক আছে, এবার আমরা নেক্সট কোশ্চেন দিয়ে মুভ করি। এবার হচ্ছে নেক্সট কোশ্চেন দিয়ে মুভ করি। ঠিক আছে, তাহলে এটা মুছে দেই, তাহলে এবার দেখো নেক্সট কোশ্চেন বলছে যে অ্যাবসলিউট এররটা কি বলছে। হ্যাঁ, অ্যাবসলিউট এরর কি, অ্যাবসলিউট এরর বলতে কি বুঝি আমরা, মনে করো সাপোজ আমাদের কাছে তোমার হচ্ছে যদি এক্স এম, এটাকে যদি আমি মনে করে বলি যে মেজার্ড ভ্যালু, হ্যাঁ, এক্স এমটা যদি আমাদের মেজার্ড ভ্যালু হয়, আর এক্স বারটা যদি আমাদের ট্রু ভ্যালু হয়, তাহলে আমাদের অ্যাবসলিউট এরর কোনটা হবে, অ্যাবসলিউট এরর বলবো হচ্ছে হলো এদের মধ্যে ডিফারেন্সটা হবে, ডিফারেন্সটাকে যদি ডেল্টা এক্স দিই, তাহলে ডিফারেন্সটাই হচ্ছে অ্যাবসলিউট এরর। তাহলে ডিফারেন্স এটা কি হবে, ডেল্টা এক্স ইকুয়াল টু তোমার এক্স বার মাইনাস এক্স এম, এটা হচ্ছে আমাদের অ্যাবসলিউট এরর। ঠিক আছে, এবার প্রপোর্শনাল এরর কাকে বলে, এই প্রপোর্শনাল এরর হচ্ছে এই এররটাকেই, যদি আমি এই এররটাকেই আমি মনে করো তার ট্রু ভ্যালু দিয়ে ভাগ করে দেই, বা এটা যদি মনে করো এই ভ্যালুটাকে তার যে অরিজিনাল ভ্যালু দিয়ে ভাগ করে দেই, তার মানে কি পাচ্ছি, এটাকে আমরা এটা তো আমাদের হয়ে গেল, এটা হচ্ছে আমাদের ছিল ডেল্টা এক্স, যেটা আমরা পেলাম সেটা ছিল আমাদের হচ্ছে এক্স বার মাইনাস এক্স এম, এটা হচ্ছে আমাদের অ্যাবসলিউট এরর না, এটা আমাদের হচ্ছে অ্যাবসলিউট এরর। এবার যদি প্রপোর্শনাল এরর বের করি, প্রপোর্শনাল এররটা কি হবে, প্রপোর্শনাল এররটা হবে এই যে আমাদের অ্যাবসলিউট এররটা আসলো, তাকে যদি আমি অরিজিনাল ভ্যালু দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে প্রপোর্শনাল এরর। আর পার্সেন্টেজ এরর কি হবে, পার্সেন্টেজ এরর হবে এই যে তোমার প্রপোর্শনাল এররটা যে পাচ্ছি, তাকে যদি আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করি, না প্রপোর্শনাল এরর যে পাচ্ছি তাকে যদি আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমি পাচ্ছি হচ্ছে পার্সেন্টেজ এরর। ঠিক আছে, তারপরে দেখো আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যাবসলিউট এরর কি, প্রপোর্শনাল এরর কি, পার্সেন্টেজ এরর কি। ঠিক আছে, হ্যাঁ, এবার বলা আছে মনে করো একটা দ্য এরর
কি আছে কোশ্চেনটা আছে তোমার হচ্ছে the error in the measurement of radius of a sphere is 1%. The error the find the measurement of the volume. মনে করে একটা গোলক আছে, তার আমি যদি রেডিয়াসটাকে মেজার করি, সেই রেডিয়াস মেজার করলে এররটা আসছে আমার হচ্ছে, এটা কত আসছে 1% না? তাহলে মানে এটা একটা গোলক আছে, তার যদি রেডিয়াসটা মেজার করি তাহলে তার এরর আসছে 1%, তাহলে তার ভলিউম মেজার করলে এররটা কত পার্সেন্ট হবে? দেখো সেম আমরা কি জানি, গোলকের ভলিউম কত জানি, গোলকের ভলিউম v ইজ ইকুয়াল টু জানি হচ্ছে 4/3 আর 4/3 পাই আর কিউব না, v ইজ ইকুয়াল টু জানি হচ্ছে আমাদের 4/3 পাই আর কিউব, ঠিক আছে, 4/3 পাই আর কিউব। এবার তাহলে এটা পার্সেন্টেজ এরর কি হবে, ডেল্টা ভি বাই ভি ইজ ইকুয়াল টু, এটা কি লিখতে পারি আমরা 3 ইনটু ও যেহেতু 4/4 পাই, এটা যেহেতু কনস্ট্যান্ট তাহলে এটা কোনো এফেক্ট থাকছে না, তাহলে এটার জন্য এফেক্ট আসবে শুধু, তাহলে ডেল্টা আর বাই আর আর ইনটু 100। তো ডেল্টা আর বাই আর এর ভ্যালু তো জানি 1%, ঠিক না? ডেল্টা আর বাই আর এর ভ্যালু হচ্ছে 1%, ডেল্টা আর বাই আর ইনটু 100% এর ভ্যালু হচ্ছে আমার 1% না, 100% ভ্যালু হচ্ছে 1%, বাস এখানে বসিয়ে দিলাম, 3 ইনটু 1%, দেয়ারফর 3%, হ্যাঁ 3% হচ্ছে আমাদের এরর আছে, ঠিক আছে, 3% আমাদের এরর আছে। এবার দেখি নেক্সট কোশ্চেনে, তাহলে এবার আমাদের নেক্সট কোশ্চেনে মুভ করা যাক। নেক্সট কোশ্চেনে কি বলেছে, নেক্সট কোশ্চেনে মুভ করা যাক। তাহলে নেক্সট কোশ্চেন কি বলছে, মনে করো হোয়াট ইজ দ্য লিস্ট কাউন্ট, হ্যাঁ হোয়াট ইজ দ্য লিস্ট কাউন্ট, হোয়াট ইজ দ্য লিস্ট কাউন্ট ইন মেজারমেন্ট, ঠিক আছে, দ্য লিস্ট কাউন্ট অফ, মানে কোনো একটা ইনস্ট্রুমেন্টের লিস্ট কাউন্ট বলতে কি বলছে, লিস্ট কাউন্ট অফ অ্যান ইনস্ট্রুমেন্ট ইজ দ্য স্মলেস্ট মেজারমেন্ট দ্যাট ক্যান বি টেকেন অ্যাকুরেটলি উইথ ইট। তাহলে আমাদের লিস্ট কাউন্ট বলতে কি বোঝায়, মনে করো একটা ইনস্ট্রুমেন্ট আছে না, মনে করো একটা ইনস্ট্রুমেন্ট আছে, মনে করো একটা অ্যামিটার আছে, সাপোজ অ্যামিটারে মনে করো 0 থেকে 5, মনে করো অ্যামিটারটা 0 অ্যাম্পিয়ার থেকে 5 অ্যাম্পিয়ার পর্যন্ত আমার হচ্ছে কারেন্ট মাপতে পারে। তাহলে কি বলছে, লিস্ট কাউন্টটা কি হবে, মানে ওই ইনস্ট্রুমেন্টটা সবচেয়ে যে ছোট ভ্যালুটা মাপতে পারে, সবচেয়ে ছোট ভ্যালুটা মাপতে পারে। এবার দেখো, এবার এখানে মনে করো আমার হচ্ছে অ্যামিটারটা মনে করো মিনিমাম ও কারেন্ট কত মাপতে পারে 0 অ্যাম্পিয়ার, ম্যাক্সিমাম কারেন্ট কত মাপতে পারে ও তোমার 5 অ্যাম্পিয়ার, তো 5 অ্যাম্পিয়ার। তো তাহলে দেখো 0 থেকে 5 এর মধ্যে, এটা যদি মনে করো ডিভিশন 1 2 3 4 থাকে, তাহলে ও কত করে মাপছে বলো তো, 1/5, 1/5 করে পাচ্ছে। তো এইটা কি আমরা বলতে পারি হচ্ছে তোমার হচ্ছে লিস্ট কাউন্ট। তার মানে কি, দ্য লিস্ট কাউন্ট অফ এন ইনস্ট্রুমেন্ট ইজ দ্য স্মলেস্ট মেজারমেন্ট দ্যাট ক্যান বি টেকেন অ্যাকুরেটলি উইথ ইট। ঠিক আছে, দেখো তাহলে কি এর হচ্ছে অ্যামিটারটার কি হচ্ছে স্মলেস্ট ভ্যালু, ও স্মলেস্ট যে কারেন্টটা মাপতে পারে সেটা 0 অ্যাম্পিয়ার, ম্যাক্সিমাম কারেন্ট মাপতে পারে 5 অ্যাম্পিয়ার। তাহলে ও 0 থেকে 5 এর মধ্যে ও সবচেয়ে তোমার স্মলেস্ট কোন মেজারমেন্টটা করতে পারে, তাহলে 1/5 অ্যাম্পিয়ার, 1/5 অ্যাম্পিয়ার ও স্মলেস্ট সবচেয়ে ও মেজারমেন্ট করতে পারে। এটাই হচ্ছে ওই ইনস্ট্রুমেন্টটার লিস্ট কাউন্ট। তো বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্টের লিস্ট কাউন্ট বিভিন্ন রকম হয়, তো এটার জন্য লিস্ট কাউন্ট এটা। তো আমার ডেফিনেশনটা এইভাবে দিব যে লিস্ট কাউন্ট মানে এটা বোঝায়। এবার দেখো, এবার তারপরে কি বলছে দেখো, তারপরে নেক্সট কোশ্চেন দিয়ে মুভ করি আমরা। নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে মানে কোনো একটা এ কারেন্ট অফ এত পাস থ্রু এন রেজিস্ট্যান্স এত, ফাইন্ড দ্য পার্সেন্টেজ এরর ইন দ্য পাওয়ার। মনে করো একটা একটা ওয়্যার আছে, সেটা কিনা একটা কারেন্ট পাস করছে, সেই কারেন্টটার মনে করো ভ্যালুটা দেওয়া আছে একটা 2 প্লাস 0.001, আর হচ্ছে তোমার রেজিস্ট্যান্স দেওয়া আছে 100 প্লাস মাইনাস 0.2 ওহম দেওয়া আছে। তাহলে বলছে মানে ওই কারেন্ট মানে ওই ওয়্যারটার মধ্যে যদি এই কারেন্ট যায় আর ওয়্যারটার রোধ যদি এত হয়, তাহলে বের করতে বলছে কি, তাহলে তার পাওয়ার, তার হচ্ছে এরর কত তার পাওয়ারে, ঠিক আছে, তাহলে পাওয়ারের মধ্যে এররটা কত আছে, ঠিক আছে, কারেন্ট এরর দেওয়া আছে, রেজিস্ট্যান্স এরর দেওয়া আছে, পাওয়ার এরর বের করতে বলছে। সেম ভাবে পাওয়ার মানে কি, পাওয়ার মানে আমাদের হচ্ছে আই স্কয়ার আর, ঠিক আছে, পাওয়ার মানে আমাদের কি আছে আই স্কয়ার আর, পাওয়ার মনে হচ্ছে আমাদের আই স্কয়ার আর। এবার আই স্কয়ার আর যখন হচ্ছে তখন কি হচ্ছে দেখো, তাহলে এটার মধ্যে আমার এরর কত হবে, এটার মধ্যে আমার এরর হবে হচ্ছে ডেল্টা পি কে আমরা লিখতে পারি টুয়াইস অফ ডেল্টা আই প্লাস লিখতে পারি এটাকে আর, বাস। তাহলে এখানে আর এর মধ্যে যে এররটা আছে এখানে মাল্টিপ্লাই করে দেবো 2 ইন্টু 0.01 প্লাস আর এর মধ্যে যে এররটা আছে সেটা মাল্টিপ্লাই করে দেবো, তাহলে দেখবো যে এটার ভ্যালু আসবে আমাদের 0.22। তাহলে এইটা হচ্ছে আমাদের পাওয়ারের মধ্যে কি আসলো, আমাদের পাওয়ারের মধ্যে এটা আসলো আমাদের এরর, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পাওয়ারের মধ্যে এররটা আসলো, ঠিক আছে। ও এখানে আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে অ্যাকুরেসি। হোয়াট ডু ইউ মিন বাই অ্যাকুরেসি? অ্যাকুরেসি বলতে আমরা কি বুঝি, কোন একটা ইনস্ট্রুমেন্টের অ্যাকুরেসি বলতে আমরা
কোন একটা ইনস্ট্রুমেন্টের অ্যাকুরেসি বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, অ্যাকুরেসি হচ্ছে বোঝায় যে মানে ওই ইনস্ট্রুমেন্টটা কতটা ভালোভাবে, মনে করো একটা ইনস্ট্রুমেন্ট কতটা ভালোভাবে মেজার করতে পারে সেটা হচ্ছে তার অ্যাকুরেসি, ঠিক আছে? একটা ইনস্ট্রুমেন্ট কতটা ভালোভাবে মেজার করতে পারে সেটা হচ্ছে তার অ্যাকুরেসি। আর প্রিসিশন কি বলছে? ও আরেকটা কোশ্চেন ছিল প্রিসিশন। আর প্রিসিশন কি? প্রিসিশনটা হচ্ছিল মনে করো আমি একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে মনে করো মেজার করলাম, মেজার ভ্যালু গুলো আসতো মনে করো 5, 4, 3 বা একটা আসতো মনে করো 25, সাপোজ কথার কথা। তাহলে দেখো এই যে মেজারিং ভ্যালু গুলা একে অপরে কতটা কাছাকাছি, না একে অপরে কতটা কাছাকাছি, সেটাই হচ্ছে ওই ইনস্ট্রুমেন্টের প্রিসিশন বোঝায়। তাহলে কি বলো, প্রিসিশন ডিনোটস করে কি ক্লোজ, তোমার হচ্ছে মেজারিং ভ্যালু গুলো একটা অপরে আহ, কতটা কাছাকাছি, ঠিক আছে? সেটা হচ্ছে আমাদের বলে প্রিসিশন। তারপরে তাহলে প্রিসিশনটা বোঝা গেল আমাদের। প্রিসিশনটা কি বোঝায়? প্রিসিশনটা বোঝায় যে আমি যে মনে করো একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার করছি, মেজারিং যে ভ্যালু গুলো পাচ্ছি মনে করো 5, 6, 7, অ্যাভারেজলি একটা পেলাম মনে করো 10। তাহলে এই যে 4 বা 5টা ভ্যালু পেলাম, এই 4-5টা ভ্যালু পরস্পর কতটা কাছাকাছি সেটাই বোঝায় প্রিসিশন। আর অ্যাকুরেসি হচ্ছে ওইটাই। অ্যাকুরেসি মানে কি? অ্যাকুরেসি মানে একটা ইনস্ট্রুমেন্টে কতটা ভালোভাবে আমরা মানে অ্যাকুরেটলি মেজার করতে পারি, সেটা হচ্ছে তার অ্যাকুরেসি। এবার দেখো সেম ভাবে একটা কোশ্চেন আমাদের আসছে আবার। একটা ওয়্যার আছে, ঠিক আছে? তার ওয়্যারের মাসের মধ্যে তোমার হচ্ছে এরর আছে কত? এরর দেওয়া আছে তোমার হচ্ছে 0.003। আর হচ্ছে তোমার রেডিয়াসের মধ্যে তোমার এরর দেওয়া আছে কত? রেডিয়াসের মধ্যে এরর দেওয়া আছে 0.005, 0.005। আর হচ্ছে লেন্থের মধ্যে এরর দেওয়া আছে আমার কত? 0.006। তাহলে কি বলছে? তার হচ্ছে তোমার ম্যাক্সিমাম এরর কত বের করতে বলছে। ওয়্যার অফ মাস এত, রেডিয়াস এত, আর লেন্থ এত, হোয়াট উইল বি দ্য ম্যাক্সিমাম এরর মেজারমেন্ট অফ দ্য। ও তাহলে তার ডেনসিটির মধ্যে এরর কতটা ওটা মেজার করতে বলছে। তাহলে দেখো ডেনসিটি মানে কি জানি? ডেনসিটি মানে জানি হচ্ছিল মাস বাই ভলিউম, ঠিক না? আর একটা ওয়্যারের আমার মাসের মধ্যে এরর দেওয়া আছে, রেডিয়াসের মধ্যে এরর দেওয়া আছে, লেন্থের মধ্যে দেওয়া আছে এরর। আর কি বলছে তাহলে? ওই তোমার ওয়্যারটার ডেনসিটির মধ্যে এরর কত হয়। দেখো কিভাবে করি আমরা। তাহলে কি ডেনসিটি মানে কি জানি আমরা? মাস বাই ভলিউম, মাস বাই ভলিউম। মাস দিলাম, ভলিউম মানে কি? বাট যেহেতু এটা একটা রেক্টেঙ্গুল মানে একটা সিলিন্ড্রিক্যাল টাইপের হয় ওয়্যারটা, তাহলে তার ভলিউম কি হবে? পাই আর স্কোয়ার এল, বাস। তাহলে এটার মধ্যে যে এরর কত হবে? এটার মধ্যে এররটা হবে তোমার হচ্ছে আহ এটার মধ্যে এরর যেটা হবে ডেল্টা এম প্লাস তোমার 2 ডেল্টা আর, ঠিক আছে? 2 ডেল্টা আর প্লাস ডেল্টা এল। তাহলে আমাদের এখানে তো ভ্যালু গুলো আছে, এই ভ্যালু গুলো এখানে বসিয়ে দিলাম। ডেল এম এর ভ্যালু বসিয়ে দিলাম, ডেল আর এর ভ্যালু বসিয়ে দিলাম, ডেল এল এর ভ্যালু বসিয়ে দিলাম। হ্যাঁ, ডেল এম, ডেল আর, আর হচ্ছে ডেল এল এর ভ্যালু বসিয়ে দিলাম। বসিয়ে দিলে দেখবো যে আমাদের একটা ভ্যালু আসে, সেটা হচ্ছে 4%, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে অ্যাপ্রোচ করবো এই কোশ্চেনটার জন্য, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমাদের নেক্সট কোশ্চেন দিয়ে মুভ করা যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে, এইটা হচ্ছে তোমাদের আগের যে কোশ্চেন গুলো ছিল সেটা হচ্ছে আমাদের ছিল ইউনিট ডাইমেনশন মেজারমেন্ট থেকে। এইবার যে তোমার কোশ্চেন গুলো আসছে তোমাদের যে নেক্সট চ্যাপ্টার যেটা আছে ফোর্স এন্ড মোশন, সেখান থেকে, ঠিক আছে? এবার কি বলছে দেখো, বলছে যে এস্টাবলিশ দ্য রিলেশন বিটুইন স্পিড এন্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ পার্টিকেল হোয়েন এক্সিকিউট এ সার্কুলার মোশন। মনে করো একটা পার্টিকেল আছে, যখন কিনা ও একটা সার্কুলার মোশন এক্সিকিউট করে তখন কি হয়? তার মধ্যে একটা লিনিয়ার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি ব্যাপার থাকে একটা। তো তাদের মধ্যে যে রিলেশনটা হয় সেটাই প্রতিষ্ঠা করতে বলছে। দেখো এটা আমরা ক্লাস তোমার হচ্ছে ছোটবেলায় আমরা দেখেছিলাম যে মনে করো একটা সার্কুলার পথে কোনো একটা যে পার্টিকেল মানে একটা বস্তু মুভ করে, তাহলে আমরা কি জানি? মনে করো t=0 সময় মনে করো এ পয়েন্টে আছে, t=, সাপোজ মনে করো 5 সেকেন্ডে ও যদি বি পয়েন্টে আসে, আর যদি আমার সেন্টারে একটা থিটা কোণ মানে তোমার উৎপন্ন করে, তাহলে আমরা কি বলতে পারি যে কোণ বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। বৃত্তচাপ কত? এ বি। ব্যাসার্ধ কত? আমার হচ্ছে এখানে ও যদি ধরি তাহলে ব্যাসার্ধ কত হবে? ও এ হবে। ও হবে তো, ও এ হলো। তার মানে এটাকে আমরা কি লিখতে পারি? যদি মনে করো আমাদের অ্যাঙ্গেলটা খুব ছোট হয় তাহলে কি লিখতে পারি? ডি থিটা। আর এবিটাকে যদি খুবই ছোট আর্ক লেন্থ হয় এটাকে লিখতে পারি কি? ডিএস। আর রেডিয়াস তো সেমই থাকবে না, রেডিয়াসটাকে আমরা লিখতে পারি আর, আর লিখতে পারি। এবার এবার দেখো কি হচ্ছে, আমরা কি জানি? যে আমরা জানি যে ডিএস ইকুয়াল টু কি? ভিডিটি। ডিএস ইকুয়াল টু ভিডিটি। তো ডিএস এটা যেখানে বসিয়ে দিই, ডিএস এর ভ্যালুটা যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে আমরা কি পাবো বলতো? এখান থেকে আমরা পাবো হচ্ছে ডি থিটা, ঠিক আছে? ডি থিটা বাই ডিটি ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে ভি বাই আর।
ঠিক আছে, ভি বাই আর। আর ডি থিটা বাই ডিটি মানে কি, আমরা কি জানি যে আমরা তোমার হচ্ছে আমরা কি দেখছিলাম যে অ্যাঙ্গুলার মানে অ্যাঙ্গুলার মোশন বা তোমার সার্কুলার মোশনে কি হয় যে থিটার যে ভেরিয়েশনটা হয় সেটাই তোমার হচ্ছিল অ্যাঙ্গুলার ভেলোসিটি না। এবার দেখো থিটার তো ভেরিয়েশন হচ্ছে টাইমের রেসপেক্টে, তাহলে তার মানে এটা কি লিখতে পারি, এই ডি থিটা বাই ডিটিটাকে আমরা লিখতে পারি ওমেগা। ঠিক, ওমেগা ইজ ইকুয়াল টু ভি বাই আর, তো দেয়ারফর হচ্ছে হলো ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা। এটাই হচ্ছে আমাদের লিনিয়ার ভেলোসিটি আর অ্যাঙ্গুলার ভেলোসিটির মধ্যে সম্পর্ক। ঠিক আছে, ঠিক আছে। আমাদের তাহলে ওই চ্যাপ্টারটাই নেক্সট কোশ্চেন দিয়ে মুভ করা যাক। বলছে তোমার ডিফারেন্স বিটুইন সেন্টিপিটাল ফোর্স আর সেন্ট্রিফিউগাল ফোর্স। সেন্টিপিটাল ফোর্স কি, সেন্টিপিটাল ফোর্সটা হচ্ছে যে ফোর্সটা কিনা মনে করো কোনো একটা বডি, মনে করো কোনো একটা বডি সার্কুলার মোশনে মনে করো মুভ করছে, তাহলে তার সেন্টারে যে ফোর্সটা অ্যাক্ট হচ্ছে সেটাই কি, সেটাই আমাদের সেন্টিপিটাল ফোর্স। হ্যাঁ, যেটা কিনা দিস ফোর্স মানে এই সেন্টিপিটাল ফোর্সটা কি হয় টুয়ার্ডস দ্য সেন্টার অফ সার্কুলার মোশন। মনে করো কোনো একটা বডি আছে, এখানে মনে করো একটা পার্টিকেল আছে, সেই পার্টিকেলটা যদি সার্কুলার পথে মুভ করে তাহলে সেই পার্টিকেলটার সেন্টারের দিকে যে ফোর্সটা কাজ করবে সেটাই কি, সেটাই হচ্ছে আমাদের সেন্টিপিটাল ফোর্স। আর হচ্ছিল আর এই এর বিপরীতে মানে সেন্টার থেকে অ্যাওয়ে দূরে যে ফোর্সটা কাজ করে সেটা হচ্ছে আমাদের সেন্ট্রিফিউগাল ফোর্স। ঠিক আছে, এটা একটা ডিফারেন্স হয়ে গেল। আর এটা কি, এটা একটা রিয়েল ফোর্স আর এটা হচ্ছে একটা ইমাজিনারি ফোর্স বলতে পারি। আর এটা কি বলতে পারি, তোমার হচ্ছে তোমার এই যে এই তোমার যে সেন্টিমিটার ফোর্সটা আছে সেটা কি, সেটা তোমার হচ্ছিল দুই রকম ফ্রেমের জন্য কাজ করে। আমরা জানি ফিজিক্সে দুই রকম ফ্রেম, একটা হচ্ছে নন ইনার্শিয়াল ফ্রেম, একটা ইনার্শিয়াল ফ্রেম। তার মানে সেন্টিমিটার ফোর্সটা ইনার্শিয়াল ফ্রেম, নন ইনার্শিয়াল ফ্রেম দুটোর জন্যই কাজ করে, আর সেন্ট্রিফিউগাল ফোর্সটা অনলি নন ইনার্শিয়াল ফ্রেমের জন্য কাজ করে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা এখন আবার নেক্সট কোশ্চেন দিকে মুভ করি। নেক্সট কোশ্চেন দিয়ে মুভ করি। নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন দিয়ে মুভ করি। নেক্সট কোশ্চেন হচ্ছে why does cyclist bend inward while riding along a curved road? হ্যাঁ, এবার হচ্ছে যখন মনে করো এখানে কি বলছে যে মনে করো কোনো একটা সাইকেল আরোহী আছে যে কিনা যখন কার্ভ রোডে ও মানে টার্ন নেয় ও কেন কি ঝুঁকে যায় না, এটাই তো কোশ্চেনটা বলছে। আমাদের কোশ্চেনটা কি ছিল যে why does a cyclist bend inward while riding a along a curved road? যখন একটা সাইক্লিস্ট একটা কার্ভ রোডে তোমার হচ্ছিল রাইড করে তখন কেন বেঁকে যায়, তার রিজনটা হচ্ছে যখন ও কার্ভ রোডে ও তোমার টার্ন করে তখন কি হচ্ছে তার when a cyclist taking a turn cyclist experiences centripetal force না equal to mv square by r in a direction away from the center। এবার দেখো, এবার হচ্ছে যখন মনে করো এটা একটা কার্ভ রোড, তো এই কার্ভ রোডে যখন সাইকেলিস্টটা ব্যান্ড হলো বেঁকে গেল, ও যখন কার্ভ রোডে ও টার্ন নেবে তখন কি হলো ও বেঁকে গেল। তার কারণ কি হলো, ওর যখন বেঁকে গেল তখন কি হচ্ছে তার এদিকে একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করছে। ঠিক আছে, যে সেন্ট্রিফিউগাল ফোর্সটা হচ্ছে হলো এমভি স্কোয়ার বাই আর। হ্যাঁ, আর এদিকে যে ও বেঁকে গেল, ও একটা থিটা অ্যাঙ্গেল করে বেঁকলো, তো এই যে এই ফোর্সটাকে ব্যালেন্স করার জন্য একটা নতুন একটা ফোর্স এখান থেকে আসবে থিটা অ্যাঙ্গেলের জন্য, সেটা হচ্ছে আমাদের আর সাইন থিটা। ঠিক আছে, এই দুইটা যদি ব্যালেন্স হয় তাহলেই আমাদের কি হবে, ওই যে সাইকেল আরোহীটা আসে সে ওই কার্ভ পার্টটাতে যখন ও মানে তোমার টার্ন নেবে ও পড়বে না। এর জন্যই ও হচ্ছে যখন কার্ভ পাথে ও যখন চলবে তখন ও কিছুটা হেলে যাবে। তাহলে এই কোশ্চেনের অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এই কোশ্চেনের অ্যান্সার তাহলে পেয়ে গেলাম আমরা কিসের জন্য, একটা সাইকেল আরোহী যখন ও কার্ভ পাথে চলে তখন কেন বেঁকে যায়। তার কারণ ও যখন যদি না বেঁকে তাহলে কি হবে, ও না বেঁকলে তো ওর যে ভার্টিক্যাল ওর যে ভার্টিক্যাল অ্যাঙ্গেল বা ওর যে মানে নর্মাল বরাবর যে ওর একটা ফোর্স আছে তার সাথে ও যদি না অ্যাঙ্গেল করে তাহলে কি হবে, আর সাইন থিটা একটা ফোর্স পাবে না। আর না পেলে কি হবে, ওর বেঁকে যাওয়ার জন্য যে এক্সট্রা ফোর্স একটা বাইরের দিকে যেটা এমভি স্কয়ার বাই আর ক্রিয়া করছে ওর জন্য ও পড়ে যাবে। তার জন্য ওকে দেখতে হয়, দেখলে কি হবে যে বেঁকলে ও একটা থিটা অ্যাঙ্গেল তৈরি করবে। থিটা অ্যাঙ্গেল তৈরি করার জন্য কি হবে, ওর একটা আর সাইন থিটা ফোর্স কাজ করবে যেটা কিনা সেন্টারের দিকে, আর বাইরের দিকে একটা ফোর্স কাজ করতেছে এমভি স্কয়ার বা আর যেটা কিনা সেন্ট্রিপিটাল ফোর্স, যেটা কিনা সার্কুলার মোশনের কাজ করে, দুটা ব্যালেন্স হবে আর ও তোমার সার্কুলার মানে ওই কার্ভ পাথে ভালো মতন করে চলতে পারবে। ঠিক আছে, এটাই হচ্ছে ওর তোমার হচ্ছে কার্ভ পাথে চলার সময় বেঁকে যাওয়ার কারণ। ঠিক আছে, তাহলে এবার নেক্সট কোশ্চেন দিয়ে মুভ করা যাক। কি বলছে এবার হচ্ছে ডিফাইন দ্য ইম্পালস ফোর্স। ইম্পালস ফোর্স বলতে কি বোঝায়, ইম্পালস ফোর্স বলতে বোঝায় হচ্ছে মনে করো ফোর্স আর হচ্ছে
আমার টাইম, এই দুইটার প্রোডাক্টকে বলা হচ্ছে ইম্পালস ফোর্স। ঠিক আছে, এটা ফোর্স আর টাইম এই দুটার প্রোডাক্টকে আমরা কি বলবো, ফোর্স আর টাইম এই দুটার প্রোডাক্টকে বলবো হচ্ছে ইম্পালস ফোর্স। ঠিক আছে, এবার এবার কি বলছে দেখো, এই যে ইম্পালস ফোর্সটা আছে সেটা কিভাবে মোমেন্টামের সাথে রিলেট করে। এবার দেখো এটা এটা হচ্ছে মোমেন্টামের সাথে কিভাবে রিলেট করে। এবার এখানে যদি বলতে চাই দেখো এটা কি হবে, এফ মানে কি, এফ মানে হচ্ছে আমাদের এম এ, আর টি এটা না, আর এম এ, এ মানে কি, এ মানে তোমার হচ্ছে ভেলোসিটি তোমার ভেরিয়েশন না, ভেলোসিটি ভেরিয়েশন। তাহলে এটাকে লিখতে পারি টি টি কাটা গেল, তাহলে আমরা কি বলতে পারি এম ভি মাইনাস এম ইউ, দেয়ারফোর এর চেঞ্জ অফ মোমেন্টাম। তাহলে আমাদের ইম্পালস ফোর্সটা কি হচ্ছে, ইম্পালস ফোর্সটা হচ্ছে আমাদের চেঞ্জ অফ মোমেন্টাম। ঠিক আছে, চেঞ্জ অফ মোমেন্টাম, চেঞ্জ অফ মোমেন্টাম। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট কোশ্চেন দিকে আবার মুভ করি, ওই চ্যাপ্টারই নেক্সট কোশ্চেনের দিকে আমরা মুভ করি। ঠিক আছে, ওই চ্যাপ্টারের নেক্সট কোশ্চেনের দিকে আমরা মুভ করি। হ্যাঁ, এবার দেখো কি বলছে যে মনে করো এ ফোর্স অফ 12 নিউটন, a force of 12 Newton produce an acceleration of 3 meter per second square on a body and acceleration 4 meter square on another body of defined mass. What will be the acceleration if the same force is applied on the combined mass? মনে করো m1 মাসের উপর যখন হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সিলারেশন দিচ্ছে, তখন তার ফোর্স কত লাগছে মনে করো f1। এবার সেম মনে করো একটা বডি ধরলাম m2, আমরা জানি না যে m1 m2 এর মাস কত, তাই ধরে নিচ্ছি যে m1 এর মাস m1 এবং তার উপর যেহেতু 4 মিটার পার সেকেন্ড স্কয়ার অ্যাক্সিলারেশন দিলে তার উপর ফোর্স কাজ করছে f1। আর m2 একটা মাসের বডি, তার উপর যদি মনে করো আমাদের হচ্ছে সরি উপরটা ছিল 3 মিটার না, 3 মিটার পার সেকেন্ড স্কয়ার যে অ্যাক্সিলারেশন দেই m1 মাসের একটা বডিকে, তাহলে তার উপর ফোর্স লাগছে যে f1। আর m2 একটা মাসের বডি, তার উপর যদি 4 মিটার পার সেকেন্ড স্কয়ার একটা অ্যাক্সিলারেশন দেই, তাহলে তার লাগছে হচ্ছে f2। কোশ্চেনটাতে বলছে তাহলে কম্বাইন্ড মাসের উপর আমি হচ্ছে কি বলছে, কম্বাইন্ড মাসের উপর ডিফারেন্ট মাস, হোয়াট উইল বি দ্য অ্যাক্সিলারেশন ইফ দ্য সেম অ্যাপ্লাইড টু দ্য কম্বাইন্ড মাস। হ্যাঁ, এবার কি বলছে, এবার যদি আমি কম্বাইন্ড মাসের উপর ওই সেম কম্বাইন্ড মাসের উপর ওর যদি আমি সেম ফোর্সটাই দেই, হ্যাঁ যদি কম্বাইন্ড মাসের উপর যদি সেম ফোর্স দেই এই, তাহলে হচ্ছে কতটা অ্যাক্সিলারেশন দরকার হবে। দেখো সেম ফোর্স, এখানে ফোর্স ভ্যালু কোন দেওয়া আছে, এটার উপর ফোর্সের ভ্যালু দেওয়া আছে সেম 12 নিউটন। ঠিক আছে, এটার উপর সেম 12 নিউটন ফোর্স দেওয়া আছে। তাহলে দেখো এখান থেকে আমি 12 থেকে যদি 12/3 করি, তাহলে আমি কি দেবো, m1 এর ভ্যালু 4 পেয়ে যাচ্ছি। সেম ভাই 12/4 করি, তাহলে m2 এর ভ্যালু কত পাচ্ছি আমি 3 পেয়ে যাচ্ছি। আর বলে সেম এদের যে কম্বাইন্ড মাসটা হচ্ছে m1 প্লাস m2, এর উপর যদি সেম আমি 12 নিউটন আমি বল দেই, তাহলে কতটা অ্যাক্সিলারেশন হবে বলতো। তাহলে ধরে নিচ্ছি যে কম্বাইন্ড মাসটা হচ্ছে আমাদের m1 প্লাস m2, তাদের উপর মনে করি আমি একটা অ্যাক্সিলারেশন দিলাম, সেম ফোর্স এদের দুজনের উপর যে ইন্ডিভিজুয়ালি যে ফোর্স দেওয়া হচ্ছে এর উপর আমি একটা ফোর্স 12 নিউটন দিচ্ছি। তাহলে এদের কম্বাইন্ড অ্যাক্সিলারেশন কত হবে, a বাই 12 বাই m1 প্লাস m2 টা হবে এখানটায়। আবার m1 কত আমার, এটা 4 এর ইনটু 3, তার মানে কত হবে 12/4 প্লাস 7, 12/7 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমাদের অ্যান্সার আছে 12/7 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, তাহলে কম্বাইন্ড মাসের উপর অ্যাক্সিলারেশন হবে আমাদের 12/7 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে এখন নেক্সট কোশ্চেন দিকে মুভ করা যাক। হ্যাঁ, এবার নেক্সট কোশ্চেন দিয়ে মুভ করা যায়। তাহলে এটা তাহলে মুছে দিয়ে, এটা তো হয়ে গেছে। এবার দেখো কি বলছে, একটা 30 গ্রামের বুলেট আছে, লিভস এ রাইফেল উইথ এ ভেলোসিটি 300 মিটার পার সেকেন্ড স্কয়ার এন্ড দ্য রাইফেল recoil with a velocity of 60 centimeter per second. Find the mass of the rifle. তাহলে কি বলছে কোশ্চেনটাতে, কোশ্চেনটা পড়া হলো আমাদের। তাহলে কোশ্চেনটা কি বলছে যে বুলেটটা আছে, বুলেটটার ভর দেওয়া আছে আমাদের 30 গ্রাম। ঠিক আছে, বুলেটটা ভর 30 গ্রাম দেওয়া আছে, তার ভেলোসিটি ধরলাম মনে করো v1, সেটা দেওয়া আছে 300 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার রাইফেল যেটা আছে না, রাইফেলের ভেলোসিটি যেটা ধরলাম মনে করো v2, সেটা দেওয়া আছে মনে করো 60 সেন্টিমিটার পার সেকেন্ড। এবার এটাকে আমি সেটা কিসে কনভার্ট করতে পারি, মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে পারি। মিটার পার সেকেন্ডে যদি কনভার্ট করি তাহলে এটা 0.6 মিটার পার সেকেন্ড আসলো। এবার বলছে তাহলে তোমার আর m2 বা ক্যাপিটাল এম যদি বলি, এটাকে সাপোজ, সরি এটা v2 হচ্ছিল, ক্যাপিটাল এম মানে মাস অফ রাইফেল কত এটা বের করতে বলছে। তাহলে আমরা কি অ্যাপ্লাই করবো বলতো, আমরা অ্যাপ্লাই করবো কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। তাহলে m v1 প্লাস ক্যাপিটাল M v2 ইজ ইকুয়াল টু 0। বাস এখানে তাহলে আমি m2 কত লিখতে পারি, m2 হচ্ছে লিখতে পারি মাইনাস m v2 না, মাইনাস m v2 বাই m v1। এবার দেখো এটা কিন্তু এখানে কি বলছে, ভেলোসিটি রাইফেল রিকয়েলস, রাইফেলটা কি করে রিকয়েল করে একটা ভেলোসিটি, তার মানে কি ভেলোসিটিটা নেগেটিভ সাইন হবে একটা। ঠিক আছে, এখানে নেগেটিভ সাইন, তার মানে এখানে নেগেটিভ দিলে কি নেগেটিভ পজিটিভ হয়ে যাচ্ছে। বাস এখানে কিছু না, এখানে তোমার হচ্ছে
এম ভি টু, তো এক সেকেন্ড দাঁড়াও, এখানে আমরা কি করব, এখানে আমাদের এটা বের করতে হবে, তাহলে হচ্ছে মাইনাস এম ভি ওয়ান বাই ভি টু। এবার ভি টু কি হচ্ছে, দেখো ভি টুটা নেগেটিভ হবে, কারণ কি এটা তোমার হচ্ছে রিকোয়েল ভেলোসিটি, তার জন্য মাইনাস সাইন দিয়েছি, দেখো এখানটার জন্য আমি মাইনাস সাইন দিয়েছি, মাইনাস 0.6 মিটার পার সেকেন্ড, ঠিক না, -0.6। এখানে যদি মাইনাস বসাই ভি এর ভ্যালুটা, তাহলে কি মাইনাস মাইনাস কাটা গেল, আর এখানে আমি স্মল এম, এখানে আমি ভি ওয়ান এর ভ্যালু, আর এখানে আমি ভি টু ভ্যালু বসিয়ে দিলে ক্যাপিটাল এমটা পাই যাচ্ছি আমি। ক্যাপিটাল এমটা কত হচ্ছে আমাদের, তাহলে বসানোর পরে দেখবো আসে আমাদের 15 কেজি, ঠিক আছে, হ্যাঁ তাহলে আমাদের কত আসবে, 15 কেজি আসবে, ঠিক আছে। তাহলে নেক্সট কোশ্চেন দিকে মুভ করি এখন, ঠিক আছে, আমরা নেক্সট কোশ্চেন দিকে আমরা হচ্ছে মুভ করি। তাহলে আমরা নেক্সট কোশ্চেন দিকে মুভ করি। এবার কি বলছে, মনে করো একটা সেন্ট্রিফিউগাল ফোর্স বের করতে, এবার বলছে যে আমাদের সেন্ট্রিফিউগাল ফোর্স এর জন্য আমাদের সিডো ফোর্স বলা হয়, কারণ সেন্ট্রিফিউগাল ফোর্স এর সিডো ফোর্স কারণ হচ্ছে আহ মানে এই ফোর্সটা কি হচ্ছে, সেন্ট্রিফিউগাল ফোর্স দ্য সিডো ফোর্স বিকজ দ্যাট ফিল্স ডিউ টু দ্য অ্যাওয়ারনেস দ্যাট কোঅর্ডিনেট সিস্টেম ইন রোটেটিং অফ কার্ভিং। মানে এই ব্যাপারটা হচ্ছে এটা বোঝাচ্ছে যে আমরা কিসের জন্য আমরা সেন্ট্রিফিউগাল ফোর্সটাকে ফিল মানে সিডো ফোর্স বলবো, কারণ কি সেন্ট্রিফিউগাল ফোর্সটা হচ্ছে আমরা ফিল করতে পারি, হ্যাঁ সেন্ট্রিফিউগাল ফোর্সটা যে আছে ওটাকে জাস্ট ফিল করতে পারি, তার কিন্তু কিন্তু এটা রিয়েলি এক্সিস্ট করে না, তার জন্য আমরা সেন্ট্রিফিউগাল ফোর্সটাকে আমরা সিডো ফোর্স বলি, একটা ভূতের ব্যাপারের মতন, যে আজ মানে ফিল করতে পারছি কিন্তু এটা এক্সিস্টেন্স ব্যাখ্যা করতে পারছি না। সেম ভাবে এটা হচ্ছে ওই কারণে সেন্ট্রিফিউগাল ফোর্সটা ফিল করতে পারছি কিন্তু এটা এক্সিস্টেন্স অ্যাকচুয়ালি নেই, সেটা কোন ফ্রেমে আছে, নন ইনার্শিয়াল ফ্রেমে, যেটা কিনা এক্সিস্ট করে না মানে নর্মালি। তাই আমরা বলতে পারি যে সেন্ট্রিফিউগাল ফোর্সটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ তোমার হচ্ছিল তোমার সিডো ফোর্স, কারণ কি এটা তোমার হচ্ছে ফিল করতে পারি না, জাস্ট শুধু মানে তোমার মানে এটাকে জাস্ট ফিল করতে পারি আমরা, কিন্তু এটা এক্সিস্টেন্স নেই, তার জন্য এটাকে আমরা বলবো হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্সটাকে, তাই আমরা বলবো সিডো ফোর্স, ঠিক আছে। এবার কি বলছে দেখো, সেন্টিপিটাল ফোর্স ক্যালকুলেট করতে বলছে, একটা তোমার হচ্ছে 0.25 কেজি মাসের একটা বডি আছে যেটাকে রোটেটিং করছে 1800 রেভলিউশন পার মিনিটে অন এ রেডিয়াস অফ 200 মিটার। তো দেখো এটা কিভাবে করবো, তো দেখো আমাদের এখানে মাস দেওয়া আছে কত, 0.25 কেজি মাস দেওয়া আছে, আর অ্যাঙ্গুলার ভেলোসিটি এটা কত দেওয়া আছে, এটা দেওয়া আছে তোমার হচ্ছে 1800 না, 1800 রেভলিউশন পার মিনিট দেওয়া আছে, 1800 পার মিনিট। তো এটা কি করে রেডিয়ান পার সেকেন্ডে কনভার্ট করবো, তাহলে রেডিয়ান পার সেকেন্ডে যদি কনভার্ট করতে 1800 ইন্টু কি করতে হবে বলতো, 2π/60 করতে হবে। 2π/60 করলে কত আসবে, এটা 60 পাই রেডিয়ান পার সেকেন্ড, 60 পাই রেডিয়ান পার সেকেন্ড বাস। আর রেডিয়াস তো আমাদের দেওয়া আছে, রেডিয়াস কত দেওয়া আছে ওখানে, রেডিয়াস দেওয়া আছে তোমার হচ্ছে 200 মিলিমিটার না, 200 মিলিমিটার। এটাকে করলে আমরা কি দেখবো, এটা মিটারে কনভার্ট করলে 0.2 মিটার। আর আমরা কি জানি যে সেন্টিমিটার ফোর্স মানে কি, সেন্টিমিটার ফোর্স মানে হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর, বাস এখানে আমি এম এর ভ্যালুটা বসিয়ে দিলাম, এখানে এম বসিয়ে দিলাম, ওমেগা ভ্যালুটা আসছে 60 পাই, তার স্কোয়ার করলাম, আর এর ভ্যালুটা বসিয়ে দিলাম, সব ভ্যালু বসিয়ে দিলে আমরা দেখবো যে এটা আসবে 17777 নিউটন। এটা হচ্ছে আমাদের সেন্ট্রিফিউগাল ফোর্স হবে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সেন্ট্রিফিউগাল ফোর্স। তো ঠিক আছে, আমরা তাহলে নেক্সট কোশ্চেন দিকে মুভ করি। দেখো আমরা নেক্সট কোশ্চেন দিকে মুভ করি। নেক্সট কোশ্চেনটা বলছে কনজারভেশন অফ স্টেট দ্য কনজারভেশন অফ প্রিন্সিপাল অফ লিনিয়ার মোমেন্টাম। কনজারভেশন অফ স্টেট অফ লিনিয়ার মোমেন্টাম হলো, মনে করো কোন একটা সিস্টেমের মানে কোন একটা সিস্টেম প্রথমে যা লিনিয়ার মোমেন্টাম থাকবে, শেষে যা লিনিয়ার মোমেন্টাম থাকবে, দুটোই সেম হবে। তার মানে তার ইনিশিয়াল মোমেন্টাম আর ফাইনাল মোমেন্টাম দুটোই সেম হবে। এটাই হচ্ছে আমাদের বলছে কনজারভেশন অফ প্রিন্সিপাল অফ কনজারভেশন লিনিয়ার মোমেন্টাম। মানে কোন একটা সিস্টেমে প্রথমে মানে ইনিশিয়ালি যে মোমেন্টাম থাকবে, শেষে যে মোমেন্টাম হবে, দুটোই সেম। এটাই হচ্ছে আমাদের কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, ঠিক আছে। তার নেক্সট কোশ্চেন আমাদের, তাহলে আমাদের ওই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। এবার নেক্সট চ্যাপ্টার দিকে আসি। নেক্সট চ্যাপ্টারটা আমাদের হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি, ঠিক আছে। এখান থেকে এখন কোশ্চেন গুলো দেখবো আমরা। এখানে হচ্ছে প্রথমে আছে ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল। আমরা ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল কি জানি বলতো, ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল মনে করো দুটো পয়েন্ট আছে, তো মনে করো এ পয়েন্ট আর বি পয়েন্ট। কোনো একটা বস্তুকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যদি আমি ডাব্লিউ পরিমাণ কাজ করি, তাহলে সেই ডাব্লিউ পরিমাণ কাজটা কি সমান হবে, এই পয়েন্টে যে কাইনেটিক এনার্জি আছে আর বি পয়েন্টে যে কাইনেটিক এনার্জি আছে তাদের ডিফারেন্স, মানে কাইনেটিক এনার্জি অফ বি মাইনাস কাইনেটিক এনার্জি অফ এ, তাদের ডিফারেন্সটা হচ্ছে ওয়ার্ক ডানের সমান,
ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের বলছে ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল। এবার নেক্সট কোশ্চেনের দিকে মুভ করি। নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে, স্টেট দ্য প্রিন্সিপাল অফ লস অফ লিমিটিং ফিকশন। লিমিটিং ফিকশন লস গুলো কি কি আছে? লিমিটিং ফিকশন ডিপেন্ডস করে নেচার অফ দ্য সারফেস অফ দ্য স্টেট রাফনেস, মানে কোনো একটা সারফেস কতটা রাফ হবে, কতটা মানে কতটা রাফ হবে, কতটা স্মুথ হবে, ওটার উপর লিমিটিং ফিকশন ডিপেন্ড করবে। আবার হচ্ছিল লিমিটিং ফিকশনটা আরেকটা ল কি আছে, দ্য অপোজিট ফ্রিকশন ফোর্স ইনটু প্লে দ্য ট্যানজেনশিয়ালি টু দ্য টু দ্য সারফেস ইন দ্য কন্টাক্ট, মানে তোমার হচ্ছে এখানে কি হচ্ছে, দ্য অপোজিং ফ্রিকশনাল ফোর্স বট ইনটু দ্য প্লে ইন দ্য ট্যানজেনশিয়ালি টু দ্য সারফেস ইন দ্য কন্টাক্ট। ঠিক আছে, এবার হচ্ছে লিমিটিং ফিকশনে আমাদের কি কি বললাম, লস অফ লিমিটিং ফিকশন কি, লস অফ লিমিটিং ফিকশনটা হচ্ছে মানে এই যে তোমার হচ্ছে লিমিটিং ফিকশনটা ডিপেন্ড করবে কিসের উপর, যে কোনো একটা সারফেস কতটা স্মুথ আছে বা কতটা রাফ আছে ওটার উপর ডিপেন্ড করবে। এটা হচ্ছে একটা মানে লিমিটিং ফিকশন লসের মধ্যে পড়ছে। আর একটা লিমিটিং ফিকশন লসের মধ্যে কি পড়ছে, যে এই যে লিমিটিং ফিকশনটা আছে সেটা কার সাথে প্রপোর্শনাল হবে, যে আমাদের নরমাল ফোর্স আছে, নরমাল ফোর্স তার সাথে প্রপোর্শনাল হবে, সেটাই হচ্ছে লস অফ লিমিটিং ফিকশন। ঠিক আছে, এই দুটো হচ্ছে আমাদের লস অফ লিমিটিং ফিকশন। আবার নেক্সট কোশ্চেন দিকে মুভ করি, তাহলে এখন নেক্সট কোশ্চেন দিকে মুভ করি। নেক্সট কোশ্চেন আমাদের আছে হচ্ছিল an apple of mass 0.1 kg is dropped from a height এত 1 মিটার, ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ কাইনেটিক এনার্জি হুইচ when the ground। ঠিক আছে, এখানে বলছে মনে করো একটা অ্যাপেল আছে, সেটাকে মনে করো আমি এখান থেকে আমি হচ্ছিল ফালিয়ে দিলাম, তো যখন ও কিনা গ্রাউন্ডে যখন কিনা হিট করবে তখন তার কাইনেটিক এনার্জি কি হবে। দেখো যখন কিনা গ্রাউন্ডে হিট করবে তখন কি, তখন তার যে টোটাল এনার্জি থাকবে সেটা কি, সেটা টোটালি কাইনেটিক এনার্জি হবে। কারণ কি, যখন ও নিচে আসবে তখন তার হাইটটা জিরো যাচ্ছে, হাইট জিরো হলে কি হচ্ছে, তার পোটেনশিয়াল এনার্জিটাও জিরো। যখন ও নিচে আসলো তখন তার টোটাল এনার্জি কি হলো, ও শুধুমাত্র তার কাইনেটিক এনার্জি। যখন ও নিচে আসলো তখন শুধু তার কি থাকলো, কাইনেটিক এনার্জি। আর যখন উপরে ছিল তখন কি, তখন তার হচ্ছে কাইনেটিক এনার্জি জিরো আবার, তখন তার টোটাল এনার্জি যা আছে সব কি, তখন তার কাইনেটিক এনার্জিটা জিরো। তো এবার তার যখন তার টোটাল এনার্জিটা কি হবে, টোটালটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। তাহলে ঘুরে ফিরে কি হচ্ছে, এখানে টোটাল এনার্জি সব সেম। আমরা কি বলতে পারি, যে উপরে যা পোটেনশিয়াল এনার্জি ছিল নিচে আসলে ওটা কাইনেটিক এনার্জি হয়ে যাবে, তাহলে উপরের পোটেনশিয়াল এনার্জি নিচের কাইনেটিক এনার্জি সমান হবে। ঠিক আছে, জাস্ট তাহলে পোটেনশিয়াল এনার্জিটা কি, এম জি এইচ। দেখো এখানে এম এর ভ্যালু বলা আছে 0.21, আর এইচ এর ভ্যালু বলা আছে তোমার হচ্ছে হলো এম এর ভ্যালু বলা আছে তোমার হচ্ছে 0.1, এইচ এর ভ্যালু বলা আছে তোমার হচ্ছে 1 মিটার, আর হচ্ছে জি এর ভ্যালু দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখানে যে বসিয়ে দিই আমি, তাহলে আমাদের হয়ে যাবে। ঠিক আছে, একটু ভালো করে লিখে দিচ্ছি জায়গাটাতে। এখানে কি আছে, এম এর ভ্যালু আছে আমাদের 0.21, 0.21, আর হচ্ছে এইচ এর তোমার হচ্ছে এইচ এর ভ্যালু কি হবে, এটা এইচ এর ভ্যালু দেওয়া আছে 1 মিটার, আর তোমার জি এর ভ্যালু দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কাইনেটিক এনার্জি কি হবে, কাইনেটিক এনার্জিটা হবে আমাদের এম জি এইচ এর সমান হবে। ঠিক না, এম জি এইচ এর সমান হবে বাস। তাহলে এখানে এম এর ভ্যালু বসিয়ে দেবো, জি এর ভ্যালু বসিয়ে দেবো, এইচ এর ভ্যালু বসিয়ে দেবো, তাহলে দেখবো অ্যান্সার আসবে আমাদের 1 জুল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 1 জুল। ঠিক আছে, তাহলে এবার নেক্সট কোশ্চেন দিকে মুভ করা যাক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দিকে মুভ করা যাক আমাদের। নেক্সট কোশ্চেন দিকে মুভ করা যাক। নেক্সট কোশ্চেন কি বলছে, এ বডি is pulled along a horizontal plane through a distance of 5 meter by applying a constant force of 4 Newton. Find the work done by force when the force is applied along the plane and b number the force is applied at an angle of 60 degree with the plane। তো কি হচ্ছে এখানে, বলছে মনে করো একটা বডি আছে, হ্যাঁ, যার উপর আমি মনে করো F equal to 60 নিউটন ফোর্স দিচ্ছি, যার জন্য ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমার 4 মিটার। তাহলে তার কতটা ওয়ার্ক, মানে প্রথম এ নাম্বার কোশ্চেনটা বলছে, তাহলে তারপর কতটা ওয়ার্ক ডান করা হয়েছে, নরমালি হচ্ছে এফ ইন্টু এস হবে। তাহলে এফ ইন্টু এস 60 ইন্টু 4 করলাম, 60 ইন্টু 4 এর ভ্যালু যা আসবে সেটা হচ্ছে আমাদের প্রথম ক্ষেত্রে ওয়ার্ক ডান। দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, এই ফোর্সটাই কিছুটা অ্যাঙ্গেল করে আমি দিলাম বডিটাকে, এই কিছুটা অ্যাঙ্গেল করে যখন আমি দিব তখন তাহলে কি হবে, তখন তাহলে অরিজিনাল ফোর্সটা হবে না, ফোর্সের কোসাইন পার্টটা হবে। তাহলে এটা কি হবে, ফোর্সের কোসাইন পার্টটা না। তাহলে সেই ক্ষেত্রে আমার ওয়ার্ক ডানটা কি হবে, এফ কস থিটা ইজ এফ কস থিটা এস। বাস এফ এর ভ্যালু তো জানি আমরা, এফ এর ভ্যালু জানি, এটা বসিয়ে দিলাম এই জায়গাটাতে। এস এর ভ্যালু জানি, আর কস থিটা, থিটা বলে দিয়েছে, থিটাটা হচ্ছে 60 ডিগ্রি। বাস এফ কস থিটা এস এর সব ভ্যালু বসিয়ে দিই এখান থেকে, তাহলে এখান থেকে আমি পাবো হচ্ছে 120 জুল অ্যান্সার। ঠিক আছে,
তাহলে এখান থেকে আমার কত হবে 120 জুল অ্যান্সার। তাহলে নেক্সট কোশ্চেন দিকে মুভ করা যাক। এখানে বলছে ডিরাইভ অ্যান এক্সপ্রেশন ফর দ্য কাইনেটিক এনার্জি অফ বডি অফ মাস এম মুভিং উইথ দ্য ভেলোসিটি ভি। মানে কোনো একটা বডি আছে যেখানে এম মাস একটা বডি যদি ভি ভেলোসিটিতে মুভ করে তাহলে তার কাইনেটিক এনার্জি কি হবে। দেখো আমরা জানি যে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কি এফ ডি। এবার হচ্ছে এফ মানে কি, আবার হচ্ছে এম এ ইন্টু ডি। আবার এ মানে কি হচ্ছিল ভেলোসিটি চেঞ্জ মানে কি এম হচ্ছিল ভি ফাইনাল স্কোয়ার মাইনাস ভি ইনিশিয়াল স্কোয়ার, ঠিক না, টু ডি ইন্টু ডি। তাহলে টু ডি ইন্টু ডি থাকলো, তাহলে হচ্ছে এটাই তো ওয়ার্ক ডান। এবার ডিডি কাটা গেল। আর আমরা কি জানি যে আবার যে ওয়ার্ক ডানটা কি হচ্ছে আমাদের ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল থেকে কি দেখছি, আমরা ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল থেকে দেখছি যে ওয়ার্ক ডানটাই হচ্ছে কাইনেটিক এনার্জি ডিফারেন্সের সমান হবে। তাহলে এখানে কি বলতে পারি যে তাহলে কি বলতে পারি যে চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, না মানে চেঞ্জ অফ, এখানে কি বলতে পারি যে এখানে যে চেঞ্জ অফ কাইনেটিক এনার্জিটা পাচ্ছি এখানটায়, এটা ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল থেকে। কারণ আমরা কি দেখছি যে ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল থেকে কি দেখছিলাম যে ওয়ার্ক ডানটাই তো আমার কাইনেটিক এনার্জি চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে এটা বলতে পারি এটা ইজ ইকুয়াল টু হাফ এম ভি এফ স্কোয়ার মাইনাস হাফ এম ভি আই স্কোয়ার, ঠিক আছে। তো এটাকে কি লিখতে পারি হাফ এম ভি স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের এক্সপ্রেশন অফ কাইনেটিক এনার্জি যখন কিনা একটা বডি ভি ভেলোসিটি নিয়ে এই মাসে একটা বডি ভি ভেলোসিটি নিয়ে মুভ করে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন হচ্ছে যাওয়া যাক তাহলে আমাদের নেক্সট কোশ্চেন। আর নেক্সট কোশ্চেন কি বলছে ওয়ার্ক কি। এবার ওয়ার্ক জানি হচ্ছে কোনো একটা বস্তুকে আমি যদি মনে করো তোমার এফ ফোর্স করে এস ডিসপ্লেসমেন্ট ঘটাই তাহলে তার ওয়ার্ক কি বলবো যে যে পরিমাণ ফোর্স দিলাম তার সাথে যতটা ডিসপ্লেসমেন্ট ঘটলো তার প্রোডাক্টটাই হচ্ছে আমাদের কাছে ওয়ার্ক, সেটাই হচ্ছে ওয়ার্ক, আমরা জানি আগের থেকেই। এবার হচ্ছে পজিটিভ ওয়ার্ক কি, পজিটিভ ওয়ার্ক হচ্ছে যেদিকে ফোর্স দিচ্ছি সেদিকে যদি বস্তুটার যদি ডিসপ্লেসমেন্ট ঘটে সেটা পজিটিভ ওয়ার্ক। আর নেগেটিভ ওয়ার্ক কি হবে, যদি তার যেদিকে ফোর্স দিচ্ছি সেদিকে ডিসপ্লেসমেন্ট ঘটছে কথা তার বিপরীত দিকে, তাহলে সেটাকে বলবো আমরা নেগেটিভ ওয়ার্ক। আর জিরো ওয়ার্ক কি, যদি মনে করো কোনো একটা বস্তুকে মনে করো আমরা ফোর্স দিচ্ছি কিন্তু তার কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, ডিসপ্লেসমেন্ট জিরো, তাহলে সেই ক্ষেত্রে হবে এটা নেগেটিভ জিরো ওয়ার্ক, ঠিক আছে। এবার 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 হচ্ছে ডিফাইন দা কোফিশিয়েন্ট। এবার নেক্সট কোশ্চেন দিয়ে মুভ করি আমরা নেক্সট কোশ্চেনের দিকে। নেক্সট কোশ্চেন কি আছে, ডিফাইন দা কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন এন্ড অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, ঠিক আছে। ডিফাইন দা কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন এন্ড অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, এস্টাবলিশ আ রিলেশন বিটুইন দিস টু। এবার দেখো কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন কি বলছে, কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন মানে তোমার হচ্ছে কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন মিন্স বোঝায় যে অ্যামাউন্ট অফ ফ্রিকশন এক্সিস্টিং বিটুইন টু সারফেস। মনে করো এই একটা সারফেস এই দুটো সারফেসের মধ্যে তোমার হচ্ছে কতটা মেজারমেন্ট অফ অ্যামাউন্ট অফ ফ্রিকশন এক্সিস্টিং বিটুইন টু সারফেস। মনে করো এই দুটো সারফেসের মধ্যে কতটা তোমার হচ্ছে ফ্রিকশনাল ফোর্স কাজ করছে, হ্যাঁ, অ্যামাউন্ট অফ ফ্রিকশন এক্সিস্ট বিটুইন টু সারফেস। মনে করো এই একটা সারফেস, ঠিক আছে, মনে করো এই একটা সারফেস আর উপরে একটা সারফেস আছে। যখন উপরের সারফেসটা মনে করো 2 নম্বর সারফেসটা 1 নম্বর সারফেসের উপরে মুভ করবে তখন তাদের মধ্যে যে অ্যামাউন্টের ফ্রিকশন কাজ করবে সেই অ্যামাউন্ট অফ ফ্রিকশনটাই হচ্ছে আমাদের কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন, ঠিক আছে। আর অ্যাঙ্গেল অফ ফ্রিকশনটা কি বলবো আমরা, হ্যাঁ, অ্যাঙ্গেল অফ ফ্রিকশনটা হবে তোমার, আর অ্যাঙ্গেল অফ ফ্রিকশনটা কি বোঝায়, মনে করো এটা সারফেস। এবার মনে করো এখানে একটা এম মাসের বডি আছে তো, এবার তাকে যদি আমি এফ ফোর্স দিয়ে এদিকে টানি তাহলে এদিকে কি হবে, এদিকে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে। ফ্রিকশনাল ফোর্স কাজ করলো তো এইবার, আর বডিটা নর্মাল রিঅ্যাকশন কোথায়, উপরে কাজ করছে। এবার এই নর্মাল রিঅ্যাকশনের সাথে তোমার হচ্ছে এবার নর্মাল রিঅ্যাকশনের সাথে যে তোমার নর্মাল রিঅ্যাকশন আর হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। তো এটা নর্মাল রিঅ্যাকশন আর ফ্রিকশনাল ফোর্সের মধ্যে একটা তোমার যে ভেক্টর সাম করি তাহলে কি একটা ভেক্টর লব্ধি পাচ্ছি। নর্মাল রিঅ্যাকশন আর ফ্রিকশনাল ফোর্সের মধ্যে একটা আমি তোমার হচ্ছে এটাকে তোমার নর্মাল রিঅ্যাকশন আর হচ্ছে অ্যাঙ্গেল মেজারমেন্ট, নর্মাল রিঅ্যাকশন ইজ কোফিশিয়েন্ট অ্যাঙ্গেল। হ্যাঁ, এবার দেখো কি হচ্ছে ব্যাপারটা। এবার হচ্ছে মনে করো একটা এমমাস একটা বডি আছে, ওটাকে আমি F4 দিয়ে সামনে দিয়ে টানছি আর এদিকে আমাদের ফ্রিকশনাল ফোর্স দিয়ে কাজ করছে উপরে নর্মাল রিঅ্যাকশন। এবার দেখো নর্মাল রিঅ্যাকশন আর ফ্রিকশনাল ফোর্সের মধ্যে একটা রেজাল্টেন্ট পাচ্ছি, এটা হচ্ছে নর্মাল রিঅ্যাকশন আর ফ্রিকশনাল ফোর্স রেজাল্টেন্ট। এই রেজাল্টেন্টের সাথে আবার যে তোমার হচ্ছে এই রেজাল্টেন্টটা এই নর্মাল রিঅ্যাকশনের সাথে যে অ্যাঙ্গেল করে আছে সেটাই হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। আর অ্যাঙ্গেল অফ ফ্রিকশনটাকে আমরা কি বলতে পারি, ট্যান থিটা। আর ওটা হচ্ছে কোফিশিয়েন্ট অফ ফ্রিকশনের সাথে কি ডিপেন্ড করে, ট্যান থিটা ইজ ইকুয়াল টু মিউ, ঠিক আছে, ট্যান থিটা ইজ ইকুয়াল টু মিউ। তাহলে অ্যাঙ্গেল অফ ফ্রিকশনটা কি বলতে পারি, অ্যাঙ্গেল অফ ফ্রিকশনটা এটা বলতে পারি যে আমাদের নর্মাল রিঅ্যাকশন আর কোফিশিয়েন্ট অফ ফ্রিকশনের যে রেজাল্টেন্ট আছে সেই রেজাল্টেন্টটা আবার নর্মাল রিঅ্যাকশনের সাথে যে অ্যাঙ্গেল করে সেটা হচ্ছে আমাদের
অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। ঠিক আছে, এবার দেখো তাহলে বোঝা গেল এটা ব্যাপার। এবার আমরা নেক্সট কোশ্চেন দিয়ে মুভ করি তাহলে। নেক্সট কোশ্চেনের দিকে মুভ করা যাক। নেক্সট কোশ্চেন কি বলছে, টু মেইনটেইন এ রোটেটর অফ ইউনিফর্ম অ্যাঙ্গেল স্পিড এত টু মেইনটেইন এ rotor at uniform angular speed of 200 radian per second and an engine needs to transmit to the torque of 180 নিউটন মিটার, what is the power of the engine of the required। তো এখানে কি আছে, এখানে মনে করো পাওয়ারটা বের করতে হবে। আমরা জানি কি পাওয়ার মানে কি, টাউ ওমেগা, টাউ ওমেগা। তো এবার টাউ ওমেগা, এবার টাউ ওমেগা, এবার টাউ এর ভ্যালু দেওয়া আছে। টাউ এর ভ্যালু কত আছে বলো তো? টাউ এর ভ্যালু আছে তোমার হচ্ছে টর্ক 180, আর হচ্ছে ওমেগার ভ্যালু তো জানি আমরা 200, বাস দুইটাকে মাল্টিপ্লাই করে দিলেই এই তোমার নিউমেরিক্যালটা অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের তাহলে নেক্সট চ্যাপ্টার দিয়ে মুভ করা যায়। নেক্সট চ্যাপ্টারটা হচ্ছে আমাদের কি, রোটেশনাল মোশন, না রোটেশনাল মোশন। এবার কি বলছে রোটেশনাল মোশনের প্রথম কোশ্চেনটা আমাদের আছে রিলেশন বিটুইন টর্ক এন্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম। ঠিক আছে, রিলেশন বিটুইন টর্ক এন্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম। এবার হচ্ছিল টর্ক আর অ্যাঙ্গুলার মোমেন্টাম মধ্যে সম্পর্ক কি, আমরা জানি যে টর্ক, টর্কটা কি, টর্কটা হচ্ছে তোমার হচ্ছিল চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, না ডিএলডিটি। টাউ ইজ ইকুয়াল টু হচ্ছে ডিএলডিটি। এবার ডিএলডিটি, এবার হচ্ছে টর্ক, তাহলে এইটাই হচ্ছে আমাদের কি, এটি আমাদের রিলেশন বিটুইন টর্ক এন্ড অ্যাঙ্গুলার মোমেন্টাম। আর প্রিন্সিপাল অফ কনজারভেশন অ্যাঙ্গুলার মোমেন্টামটা কি হবে, প্রিন্সিপাল অফ কনজারভেশন অ্যাঙ্গুলার মোমেন্টামটা কি হবে, যখন কিনা কোনো একটা বস্তুর উপর টর্ক জিরো, তার মানে কি তার মানে কি হচ্ছে ডিএলডিটিটা জিরো, না কোনো একটা কি বলছে নেক্সট কোশ্চেনটার দিকে আমরা যাই। যদি প্রিন্সিপাল অফ কনজারভেশন অ্যাঙ্গুলার মোমেন্টাম, তো অ্যাঙ্গুলার মোমেন্টামের প্রিন্সিপাল অফ কনজারভেশনটা কি হবে, যদি কোনো একটা বস্তুর উপর টর্ক জিরো হয়, তার মানে কি ডিএলডিটি এই টার্মটা জিরো, তার মানে কি বলতে পারি এল ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, এল ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, ঠিক না? এটাই হচ্ছে আমাদের কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। ঠিক আছে, মানে কোনো একটা বস্তুর উপর যদি টর্ক যদি জিরো হয় তাহলে তার অ্যাঙ্গুলার মোমেন্টামটা কনজার্ভ থাকবে। এটা হচ্ছে এটাই বলছে আমাদের কনজারভেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। এবার নেক্সট কোশ্চেন দিয়ে মুভ করি আমরা। কি বলছে, ডিফাইন দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া, হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ জাইরেশন। দেখো মোমেন্ট অফ ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া বলতে কি বুঝি আমরা, মোমেন্ট অফ ইনার্শিয়াটা হচ্ছে কোনো একটা বডি, মোমেন্ট অফ ইনার্শিয়া বলতে আমরা কি বুঝি, ওই বডিটার যে মাসের সাথে তোমার হচ্ছে ওই বডিটা যে এক্সিস, মানে তোমার হচ্ছে যে রোটেট করছে, রোটেটার অ্যাক্সিস থেকে যতটা ডিস্টেন্সে আছে সেই ডিস্টেন্সের স্কোয়ারটা, সেই ডিস্টেন্স স্কোয়ার। ঠিক আছে, সেটি হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া। তাই মোমেন্ট অফ ইনার্শিয়াটা কি, দুইটা প্রোডাক্ট অফ কার, প্রোডাক্ট অফ হচ্ছে মাস আর হচ্ছে ওই বডিটা রোটেশনাল অ্যাক্সিস থেকে কতটা ডিস্টেন্সে আছে, আর ডিস্টেন্সে রয়েছে তার আর স্কোয়ার, তার মানে আই ইজ ইকুয়াল টু এম ইন্টু আর স্কোয়ার। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন দিকে আমরা মুভ করা যাক। নেক্সট কোশ্চেনটা হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া। আর হ্যাঁ, এটা তো হয়ে গেল। এবার নেক্সট কোশ্চেন ছিল আমাদের কি, রেডিয়াস অফ জাইরেশন। রেডিয়াস অফ জাইরেশন, রেডিয়াস অফ জাইরেশনটা কি হচ্ছে, রেডিয়াস অফ জাইরেশন হচ্ছে প্রোডাক্ট অফ, রেডিয়াস অফ জাইরেশনটা হচ্ছে আই ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি কি আই ইজ ইকুয়াল টু এম কে স্কয়ার। এটা একটা আমরা একটা রিলেশন লিখতে পারি। এখান থেকে কে যে আছে না, কেটে রেডিয়াস অফ জাইরেশন, তাই রেডিয়াস অফ জাইরেশন হচ্ছে রেশিও অফ মোমেন্ট অফ ইনার্শিয়ার সাথে যে মাসের রেশিওটা বের করি, তার যে রুট করি আমরা, সেটা সেখান থেকে আমরা পাবো কি, সেখান থেকে পাবো হচ্ছে আমরা রেডিয়াস অফ জাইরেশন। ঠিক আছে, এবার এবার হচ্ছে এবার নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন ছিল পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম কি। দেখো পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম হচ্ছে, মনে করো একটা ল্যামিনা আছে, তো মনে করো ল্যামিনা আছে। এবার ল্যামিনাটা কি সবসময় 2D হয়। এবার মনে করো এটা মনে করো আমার এস এক্সিস, ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই এক্সিস। তাহলে আর বোথ আর পারপেন্ডিকুলার, এক্স আর ওয়াই হচ্ছে বোথ আর পারপেন্ডিকুলার 90 ডিগ্রি। এবার যদি মনে করো ল্যামিনেটার এক্স এর সাপেক্ষে যদি আমি জানি মোমেন্ট অফ ইনার্শিয়া আই এক্স, ওয়াই এক্স এর সাপেক্ষে যদি মোমেন্ট অফ ইনার্শিয়া জানি আই আই ওয়াই, তাহলে এই দুই অ্যাক্সিসের উপর লম্ব একটা যদি একটা অ্যাক্সিস হয় জেড, তাহলে তার রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্শিয়া হবে আই জেড ইজ ইকুয়াল টু আই এক্স প্লাস আই ওয়াই। এটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম। আর পরেরটা হচ্ছে প্যারালাল অ্যাক্সিস থিওরাম কি। প্যারালাল অ্যাক্সিস থিওরাম, মনে করো একটা বডি আছে, তো এই বডিটা মনে করো সেন্টার অফ মাস যে এইটা, সেন্টার অফ মাস দিয়ে মাসের সাপেক্ষে যদি এই বডিটার মোমেন্ট অফ ইনার্শিয়া জানি আই সি এম, যেটাকে বললাম, এবার ওইখান থেকে যে কোনো ডিস্টেন্স দূরত্বে, মনে করো ডিস্টেন্স দূরত্বে, এইখানে মোমেন্ট অফ ইনার্শিয়াটা কি হবে, এখানে মোমেন্ট অফ ইনার্শিয়াটা হবে আই ইজ ইকুয়াল টু আই সি এম প্লাস এম ডি স্কোয়ার। সেটাই হচ্ছে আমাদের প্যারালাল অ্যাক্সিস থিওরাম। ঠিক আছে, এবার তাহলে নেক্সট কোশ্চেন দিয়ে মুভ করা যাক। ঠিক আছে, তাহলে বোঝা গেল তোমার হচ্ছিল পারপেন্ডিকুলার প্যারালাল অ্যাক্সিস থিওরামটা। এবার নেক্সট কোশ্চেন দিয়ে দেখি মুভ করা যাক। হ্যাঁ,
এবার নেক্সট কোশ্চেনটা কি বলছে, সলিড সিলিন্ডার উইথ মাস 5 কেজি রোলিং ডাউন অন র্যাম্প, ইট হ্যাজ দ্য রেডিয়াস অফ 10 সেন্টিমিটার এন্ড অ্যান অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন অফ 3 রেডিয়ান পার সেকেন্ড, হোয়াট ইজ দ্য টর্ক অন ইট। তাহলে এখানে দেখো কি কি আছে, টর্ক বের করতে হবে। টর্ক বের করতে হবে, টর্ক টর্ক মানে কি, টর্ক মানে যদি আই ওমেগা আর হচ্ছে আই, এবার আই ওমেগা তো, এবার হচ্ছে এখানে আই এর ভ্যালু বের করতে হবে। আই মানে কি হাফ এম আর স্কোয়ার আর ওমেগা। এবার দেখো এখানে সবাই এম এর ভ্যালু দেওয়া আছে, এখানে আর এর ভ্যালু দেওয়া আছে, ওমেগা ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে। এম এর ভ্যালু দেওয়া আছে, আর এর ভ্যালু দেওয়া আছে, ওমেগা ভ্যালু দেওয়া, সব যদি পুট করে দিই তাহলে এখান থেকে আমি পাবো হচ্ছে টর্কটা 0.75 নিউটন মিটার। এটা হয়ে গেল। এবার নেক্সট কোশ্চেন দিয়ে মুভ করা যাক। এবার কি বলছে, সার্কুলার রিং অফ ডায়ামিটার এত এন্ড মাস এত is rolling about an axis to its plane and passing through the center with a frequency of 100 rps, calculate the angular momentum about the axis of rotation। ঠিক আছে, তাহলে দেখি নেক্সট নিউমেরিক্যালটা কিভাবে করব। তো দেখো এখানে আমার হচ্ছিল কি বলছে, এখানে কি বের করতে হবে, ক্যালকুলেট দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম, না অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কি আই ওমেগা, আই ওমেগা। তো আই ওমেগা আই আই ওমেগা, ঠিক আছে। এবার হচ্ছে যেহেতু এখানে কি বল সার্কুলার রিং, তাহলে এর জন্য তোমার হচ্ছে আই ভ্যালু কত হবে, এম আর স্কোয়ার, হ্যাঁ এম আর স্কোয়ার আর ওমেগা। এবার হচ্ছে এখানে আমরা এই কোশ্চেন দেখবো যে এখানে ডায়ামিটার দেওয়া আছে, ডায়ামিটার থেকে রেডিয়াসটা পাই যাচ্ছে এখানটায়, আর ওমেগা ভ্যালু তো আমরা জানি, ওমেগা ভ্যালুটা জানি, ওমেগা ইজ ইকুয়াল টু কি, তোমার হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু আবার হচ্ছে তোমার এখানে কি বলছে ভি, এখানে দেওয়া আছে না ফ্রিকোয়েন্সি, না ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। এবার ফ্রিকোয়েন্সি মানে কি, এফ ইজ ইকুয়াল টু ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই এফ, এফ এর ভ্যালুটা দেওয়া আছে, তাহলে এফ এর ভ্যালুটা দেওয়া আছে, তো ফ্রিকোয়েন্সি ভ্যালু দেওয়া আছে, এখানে 2 পাই মাল্টিপ্লাই করলে ওমেগা ভ্যালুটা পাই যাচ্ছে এখান থেকে, তো ওমেগা ভ্যালুটা পাই যাচ্ছি 20 পাইয়ের মতন। আর এখানে যেটা ইউজ করি, আর এখানে যে যা গিভেন ভ্যালু দেওয়া আছে সবগুলোর সাথে মাল্টিপ্লাই করি, তাহলে দেখবো এখান থেকে আমি অ্যাঙ্গুলার মোমেন্টাম পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে 2.51 এর ভ্যালু, 2.51 কেজি ই মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স, ঠিক আছে, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স আসবে। ঠিক আছে, তাহলে এবার তাহলে নেক্সট কোশ্চেন দিয়ে মুভ করা যাক, আমাদের নেক্সট কোশ্চেন দিকে আমাদের মুভ করা যাক। নেক্সট কোশ্চেন কি বলছে, ফাইন্ড দ্য এক্সপ্রেশন অফ দ্য রেডিয়াস অফ জাইরেশন অফ এ সলিড স্ফিয়ার অফ অ্যাবাউট অফ ইটস ডায়ামিটার। দেখো তাহলে মানে চলো সলিড স্ফিয়ার মোমেন্টাম ইনার্সিয়া মানে জানি কি 2/5 m r স্কয়ার, আর আমার হচ্ছে জাইরেশন কি জানি, জাইরেশন হচ্ছিল আমার থেকে দেখলাম i is equal to m k স্কয়ার, বাস এখানে বসিয়ে দাও, বসিয়ে দেওয়ার পর k ভ্যালু বের করবে, এখান থেকে তোমার চলে আসবে হচ্ছে রেডিয়াস জাইরেশন। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা হচ্ছে কি বলছে, দা হোয়াট ইজ দ্য মোমেন্ট অফ ইনার্সিয়া অফ এ রড অফ মাস m লেন্থ l about an axis perpendicular to its to one end তো তো কি জানি, যে মনে করো এটা দেওয়া আছে, তো এটা জানি আমরা, এটা হচ্ছে ভ্যালু জানি আমরা, এটা এই 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 কেসের ক্ষেত্রে ভ্যালু জানি আমরা, এই কেসের ক্ষেত্রে আমাদের মোমেন্টাম ইনার্সিয়াটা কি হতে হয়, মোমেন্টাম ইনার্সিয়াটা হয় হচ্ছে এম এল স্কোয়ার বাই 12। তো আমাদের বলছে যে এই এক্সের সাপেক্ষে রোটেট করবে তখন কত হবে, তো আমরা কি কোন এক্সেস থিওরাম ইউজ করব, প্রিন্সিপাল অফ তোমার হচ্ছে এটা ইউজ করবো হচ্ছে এটা প্যারালাল এক্সিস থিওরাম, প্যারালাল এক্সিস থিওরাম। তাই এটা কত কত দূরত্বে রয়েছে l/2, তার মানে আমার কি লিখবো এখানে m ইনটু l/2 তার স্কয়ার, বাস এখানে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে m l স্কয়ার 3। তাহলে ওয়ান এন্ডের সাপেক্ষে যে কোনো একটা এন্ডের সাপেক্ষে ও ঘুরলে তার মোমেন্টাম ইনার্সিয়া কত হবে, m l স্কয়ার বাই 3। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি এটা হয়ে গেল, আমাদের নেক্সট চ্যাপ্টার দিকে মুভ করি। ঠিক আছে, নেক্সট চ্যাপ্টার দিকে আমরা মুভ করি। নেক্সট চ্যাপ্টারটা হচ্ছে আমাদের প্রপার্টিস অফ মেটাল, হুকস ল। এবার হুকস লটা কি বলছে, হুকস ল হচ্ছে স্ট্রেস ইজ ডিক্রিজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা স্ট্রেন উইথ ইলাস্টিক লিমিট। ঠিক আছে, তারপরে আবার স্টেট হুকস লতে কি বলছে, হিস্টোরিতে বলছে স্ট্রেস যেটা আছে না, স্টেটটা ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দা স্ট্রেন, এটা হচ্ছে আমাদের হুকস ল বলছে। এবার তার বলছে কি, তারপরে তোমার হচ্ছে নেক্সট কোশ্চেন হচ্ছে অন হোয়াট ফ্যাক্টর ডাজ ডাজ ইটস মডুলাস ইলাস্টিসিটি সাবস্টেন্স ডিপেন্ড, মানে কোন একটা সাবস্টেন্সের মডুলাস ইলাস্টিসিটি কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করে মনে করো কি কোন কোন ডিপেন্ডের উপর ডিপেন্ড করে, নেচার অফ ম্যাটেরিয়াল, দ্য টাইপস অফ স্ট্রেস ইউজড ইন প্রডিউসিং দ্য স্ট্রেন, ঠিক আছে, এইসব জিনিসের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তার নেক্সট কোশ্চেন হচ্ছে রাইট দ্য নিউটনস ফর্মুলা ফর দ্য ভিসকাস ফোর্স। তাহলে ভিসকাস ফোর্সের জন্য নিউটনস ফর্মুলাটা কি আছে, এফ ইজ ইকুয়াল টু ইটা এ ডিভি বাই ডিজেড। এটা হচ্ছিল ভিসকাস ফোর্সের নিউটনস ফর্মুলা। এটা কি, এটা হচ্ছে তোমার হচ্ছে তোমার এফটা হচ্ছে ট্যানজেনশিয়াল ফোর্স, এফটা ট্যানজেনশিয়াল ফোর্স, আর এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, এটা হচ্ছে ট্যানজেনশিয়াল ফোর্স।
মনে করো কোনো একটা লিকুইড কোনো একটা পাইপ দিয়ে যাচ্ছে, তো পাইপ দিয়ে যাচ্ছে, তাহলে সেখানে ট্যানজেনশিয়াল ফোর্সটাকে ডিনোট করবে কোনটা? ট্যানজেনশিয়াল ফোর্সটা ডিনোট করবে হচ্ছে আমার আমার এফ। সেটা হচ্ছিল তার হচ্ছে কোফিশিয়েন্ট অফ ভিসকোসিটি ইজ ইকুয়াল টু কোফিশিয়েন্ট অফ ভিসকোসিটি ইনটু তার হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, আর ডিভি বাই ডিজেডটা হচ্ছে তোমার ভেলোসিটি গ্রেডিয়েন্ট, মানে ভেলোসিটি গ্রেডিয়েন্ট, ভেলোসিটির কোন দিকটা নির্দেশ করছে, এটাই হচ্ছে আমাদের নিউটনস ফর্মুলা ফর ভিসকাস ফোর্স। ঠিক আছে, এবার তার সাথে কি আসে, তার সাথে আসে যে তোমার হচ্ছে নেক্সট কোশ্চেনটা কি আছে, ডিফাইন দ্য পয়সনস রেশিও, হোয়াট আর দ্য লিমিটিং ভ্যালু। এবার দেখো তোমার হচ্ছে কোফিশিয়েন্ট অফ ভিসকোসিটি হয়ে গেল, এবার কি হচ্ছে ডিফাইন, হ্যাঁ ডিফাইন দ্য কোফিশিয়েন্ট অফ ভিসকোসিটি, রাইট ইটস ইউনিট। এবার এটা ইউনিট কি হবে, এবার এটা ইউনিট হবে হচ্ছে তোমার হচ্ছে নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার, এটা হচ্ছে তার ইউনিট হবে। ঠিক আছে, এবার এবার হচ্ছে কি আছে, ডিফাইন দ্য তোমার হচ্ছে নেক্সট কোশ্চেন কি আছে, এটা নেক্সট কোশ্চেন আছে এফেক্ট অফ টেম্পারেচার, না এফেক্ট অফ টেম্পারেচার ভিসকোসিটি, ভিসকোসিটির উপর টেম্পারেচার এফেক্ট কি হবে, ইন ইন্টারমলিকুলার ফোর্স বিকামস উইক, মানে টেম্পারেচারের মানে এই যে ভিসকোসিটিটা আছে না, এর উপর টেম্পারেচারের এফেক্টটা কি হবে, দেখো ইন্টারমলিকুলার যে ফোর্স আছে সেটা উইক হয়ে যাবে যখন টেম্পারেচারটা বেশি হয়, আর হচ্ছে টেম্পারেচার ইনক্রিজ করলে কি হবে, কোফিশিয়েন্ট অফ ভিসকোসিটি আবার লিকুইডটা ডিক্রিজ হয়ে যাবে, এগুলো হচ্ছে তার উপর এফেক্ট। নেক্সট কোশ্চেন থেকে আমাদের আগানো যাক তাহলে এখন, হোয়াট ইজ মিন বাই দ্য স্ট্রিমলাইন এন্ড টার্বুলেন্ট ফ্লো অফ লিকুইড। স্ট্রিমলাইন এন্ড টার্বুলেন্ট ফ্লো অফ লিকুইড বলতে কি বুঝি দেখো, হ্যাঁ স্ট্রিমলাইন টার্বুলেন্ট ফ্লো, যখন কিনা মনে করো একটা লিকুইড লিকুইড এ ফ্লো করতেছে, হ্যাঁ যখন একটা লিকুইড ফ্লো করতেছে একটা ভেলোসিটি নিয়ে, যে ভেলোসিটিটা লেস দেন ক্রিটিক্যাল ভেলোসিটি, হ্যাঁ তাহলে সেই মোশনটা হবে আমাদের স্ট্রিমলাইন ফ্লো। আর যখন কিনা একটা তোমার হচ্ছে লিকুইড মোশনে আছে কিন্তু তার ভেলোসিটিটা গ্রেটার দেন হচ্ছে ক্রিটিক্যাল ভেলোসিটি, এটা হচ্ছে আমাদের হচ্ছে ক্রিটিক্যাল ভেলোসিটি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টার্বুলেন্ট ফ্লো, আর আর হচ্ছে ক্রিটিক্যাল তোমার হচ্ছে স্ট্রিমলাইন ফ্লো। তার মানে স্ট্রিমলাইন ফ্লো কি বুঝলাম, যখন কিনা একটা লিকুইড ফ্লো হচ্ছে একটা ভেলোসিটি নিয়ে যেটা কিনা লেস দেন ক্রিটিক্যাল ভেলোসিটি, সেটা হচ্ছে স্ট্রিমলাইন ফ্লো। আর যখন কিনা একটা লিকুইড ফ্লো হচ্ছে একটা ভেলোসিটি নিয়ে যেটা কিনা গ্রেটার দেন হচ্ছে ক্রিটিক্যাল ভেলোসিটি, সেটাই হচ্ছে আমাদের টার্বুলেন্ট ফ্লো। আর ক্রিটিক্যাল ভেলোসিটি কি, যে ভেলোসিটির নিচে, যে ভেলোসিটি একটা লিমিটিং ভেলোসিটি, যে ভেলোসিটির নিচে ভেলোসিটি হলে সেটা হচ্ছে স্ট্রিমলাইনে মুভ করবে, আর যে ভেলোসিটি উপরে হলে ও হচ্ছে তোমার টার্বুলেন্ট মোশনে মুভ করবে, সেটাই হচ্ছে আমাদের ক্রিটিক্যাল ভেলোসিটি। তাহলে ক্রিটিক্যাল ভেলোসিটি কি বলতে পারি, একটা লিমিটিং ভেলোসিটি যার নিচে কোন লিকুইড ফ্লো করলে সেটাই হবে হচ্ছে তার স্ট্রিমলাইন ফ্লো, আর যার উপরে ফ্লো করলে সেটাই হবে তার হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। ঠিক আছে, এবার দেখো স্টেট এন্ড এক্সপ্রেশন অফ দ্য বার্নৌলিস থিওরাম। এবার বার্নৌলিস থিওরামটা কি বলছে, হ্যাঁ বার্নৌলিস থিওরামটা কি বলছে, বার্নৌলিস থিওরামটা বলছে যে মানে বিভিন্ন রকম প্রেসার, মানে কোনো যখন একটা মনে করো লিকুইড ফ্লো হয়, তো লিকুইড ফ্লো হলে তার উপর বিভিন্ন রকম প্রেসার কাজ করে, দ্যাট মিনস কি প্রেসারের দ্বারা যে এনার্জি গুলো ক্রিয়েট হয় সেটাও কাজ করছে, মানে তার উপর যে বিভিন্ন রকম প্রেসারাইজ এনার্জি গুলো হচ্ছে, যেমন হচ্ছিল প্রেসার এনার্জি পাওয়ার এন্ড ভলিউম, প্লাস কাইনেটিক এনার্জি, হ্যাঁ কাইনেটিক এনার্জি পার ইউনিট ভলিউম এন্ড পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট ভলিউম, তাদের যে সামটা সেটা কনস্ট্যান্ট হবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের বলছে বার্নৌলিস থিওরাম। তাহলে কোনো একটা লিকুইড যদি ফ্লো হয় তার উপর যে বিভিন্ন রকম প্রেসারাইজ এনার্জি গুলো কাজ করছে, একটা প্রেসার মানে একটা এনার্জি ডিউ টু প্রেসার, আর একটা এনার্জি পাচ্ছি আমরা, একটা এনার্জি পাচ্ছি ডিউ টু প্রেসার পার ইউনিট ভলিউমে, আরেকটা পাচ্ছি তোমার হচ্ছে কারেন্ট, তোমার একটা পাচ্ছি পোটেনশিয়াল এনার্জি পাচ্ছি পার ইউনিট ভলিউমে, আর একটা পাচ্ছি তোমার হচ্ছে আমাদের প্রেসার এনার্জি পার ইউনিট ভলিউম, কাইনেটিক এনার্জি পার ইউনিট ভলিউম। হ্যাঁ, তো বিভিন্ন রকম যে আমরা একটা তোমার যখন লিকুইড ফ্লো হয় তার উপর যে বিভিন্ন রকম প্রেসারের এনার্জি গুলো কাজ করে তাদের সামটাই হচ্ছে কনস্ট্যান্ট হবে, এটাই হচ্ছে বার্নৌলিস থিওরাম বলছে। সেখানে কি কি এনার্জি থাকতে পারে, একটা হচ্ছে তোমার হচ্ছে প্রেসার এনার্জি, প্রেসার এনার্জি পার ইউনিট ভলিউম, একটা আসতে পারে হচ্ছে কাইনেটিক এনার্জি পার ভলিউম, আর একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি পার ভলিউম। কারণ দেখো এটা প্রেসার এনার্জি, এটা অনেকটা হাফ এমভি স্কয়ার মতো, এটা বলছে কাইনেটিক এনার্জি, এটা অনেকটা এমজিএইচ এর মতো, তাই এটাকে বলছে প্রেসার এনার্জি। তো দেয়ারফর এই যে তিনটা যে আমাদের এনার্জির সাম আছে সেটা কনস্ট্যান্ট হবে, এটাই বলছে আমাদের বার্নৌলিস থিওরাম। ঠিক আছে, তো আবার নেক্সট কোশ্চেন দিয়ে মুভ করি। নেক্সট কোশ্চেন কি বলছে, ডিফাইন দ্য সারফেস টেনশন, ইটস ইউনিট আর এফেক্ট অফ টেম্পারেচার, the surface unit কি হবে, the force per unit length perpendicular to a line drawing the surface of the liquid is the surface tension। মনে করো এটা একটা মনে করো একটা সারফেস আছে, ঠিক আছে, the per unit the force per unit length perpendicular to a line drawn in surface of the liquid। মনে করো এটা মনে করো একটা
লিকুইডের উপর একটা সারফেস ড্র করলাম, লিকুইডের উপর সারফেস ড্র করলাম, তো তার পারপেন্ডিকুলারে যে ফোর্সটা কাজ করছে সেটাই হচ্ছিল তার পারপেন্ডিকুলারে যে ফোর্সটা কাজ করছে পার ইউনিট লেন্থের উপর, সেটাই হচ্ছে আমাদের সারফেস টেনশন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি কি এসআই ইউনিট কি হচ্ছে, এসআই ইউনিট হচ্ছে আমার নিউটন পার মিটার স্কয়ার, নিউটন পার মিটার হচ্ছে। হ্যাঁ, আর টেম্পারেচারের উপর ডিপেন্ড কি করছে, টেম্পারেচার যদি ইনক্রিজ করে তাহলে সারফেস টেনশন ডিক্রিজ করে। ঠিক আছে, আর ইম্পিউরিটিস কি বলতে বোঝায়, ইম্পিউরিটিস বলতে বোঝায় তোমার হচ্ছিল ইন দ্য কেস অফ লেস তোমার হচ্ছিল soluble impurity that surface tension decrease but for the high soluble impurity is the liquid surface tension increase। তার মানে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ হচ্ছে তোমার বোঝা গেল তাহলে মানে আমাদের ইম্পিউরিটিসটা, তার মানে সারফেস টেনশনটা আমাদের সারফেস টেনশন দেখলাম, সারফেস টেনশনটা এটা হলো, আর ইম্পিউরিটিসটা আমরা কি দেখলাম, ইম্পিউরিটিস দেখলাম যে তোমার হচ্ছে ইন দ্য কেস অফ লেস soluble impurities the surface tension decrease but for highly soluble impurities is the liquid surface tension increase। তার মানে ইম্পিউরিটিসটা হচ্ছে যখন কিনা তোমার হচ্ছে লেস সলিউবল ইম্পিউরিটিস থাকবে না, যখন আমাদের লেস সলিউবল ইম্পিউরিটিস থাকবে তখন কি হবে, সারফেস টেনশনটা আমাদের হচ্ছে ডিক্রিজ করছে, আর যখন কিনা হাই সলিউবল তোমার ইম্পিউরিটিস থাকবে তখন সারফেস টেনশনটা ইনক্রিজ করছে। এটাই হচ্ছে আমাদের ইম্পিউরিটিস। তারপর দেখো নেক্সট কোশ্চেন দিকে আসি। নেক্সট কোশ্চেন কি বলছে, ক্যালকুলেট দ্য এনার্জি এনভেলপড when a drop of water radius এত meter each combine to form a single drop if the surface tension of the each drop এত। তো দেখো মানে কি বলছে, মনে করো 8টা মনে করো ছোট ছোট জলবিন্দু মিলে যখন একটা বড় একটা জলবিন্দু হলো তখন তাহলে সেই বড় জলবিন্দুটার রেডিয়াস বের করতে বলছে। তাহলে আমরা এইভাবে করবো, তাহলে 4/3 পাই আর কিউব, মনে করি বড় জলবিন্দুটার হচ্ছে তোমার ভলিউম, আর ছোটটা কত হবে, 8টাকে নিয়ে করছেন, তাহলে 8 ইন্টু 4/3 পাই আর কিউব। বাস এখানে সবগুলো ভ্যালু বসিয়ে দিয়ে, এখানে সব ভ্যালু দেওয়া আছে, এখানে বসিয়ে দিলে দেখবো ক্যাপিটাল আর এর ভ্যালুটা আসবে হচ্ছিল কত আছে, ক্যাপিটাল এর ভ্যালুটা আসবে 2 অফ স্মল আর। ঠিক আছে, 2 অফ স্মল আর, তা 2 অফ স্মল আর যে আসে তারপরে সেখান থেকে তোমার হচ্ছে এখানে আর এর ভ্যালুটা বসিয়ে দিলে যে বড় জলবিন্দুটা হলো তার আমরা রেডিয়াস পাবো। ঠিক আছে, সারফেস রেডিয়াস পেয়ে গেলাম। এবার কি বলে, এবার হচ্ছে সারফেস এরিয়া অফ দা বিগ ড্রপ। এবার সারফেস এরিয়া অফ বিগ ড্রপ এবার হচ্ছে মানে যে বড় জলবিন্দুটা হলো সেটা কি স্ফেরিক্যাল হবে, তো এবার তার সারফেস এরিয়াটা বের করবো, সারফেস এরিয়াটা কত হবে 4 পাই আর স্কয়ার। তো ওখানে আমাদের সব ভ্যালু দেওয়া আছে, বের করলাম। এবার সারফেস এরিয়া ও স্মল জাস্ট তোমার হচ্ছিল স্ফিয়ারটা হবে, তারও বের করতে হবে, কারণ কি সেটা বের করতে এখন বের করতে জানি, কারণ এখানে 8টা ভ্যালু পেয়ে গেছি। এবার তাহলে কতটা হচ্ছে আমাদের ডিক্রিজ হচ্ছে, তাহলে হচ্ছে ডিক্রিজ অফ সারফেস এরিয়া কত হচ্ছে, বড়টার সারফেস এরিয়া থেকে আমরা বের করতে হবে বিগ সারফেস এরিয়া মাইনাস স্মল সারফেস এরিয়া। বাস এটা বের করলে যে এনার্জিটা পাচ্ছি, হ্যাঁ, সেটাই হবে হচ্ছে আমাদের এনার্জি কত হবে, তাহলে হবে W ইজ ইকুয়াল টু টি ইনটু ডেল্টা এ। তাহলে ডেল্টা এ ভ্যালুটা এখান থেকে পাচ্ছি আমি, আর টিটা জানি, তাহলে এখান থেকে আমি W ভ্যালুটা পাই যাচ্ছি। তো কি করলাম আমরা, প্রথমে আমরা হচ্ছিল আমাদের এই কনসেপ্ট ধরলাম যে ছোট ছোট 8টা বল নিয়ে একটা ছোট ছোট চারটা জলবিন্দু একটা বড় জলবিন্দু হলো। তো এবার তার ছোট মানে বড়টার জলবিন্দু বসে ধরলাম আর ছোটটা ধরলাম স্মল আর। এবার যদি 8টা আসতে 8 এর সাথে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে বড় যে জলবিন্দুটা হলো তার রেডিয়াসের সাথে রেডিয়াসের সম্পর্ক পেয়ে গেলাম। এইখান থেকে এবার বড় জলবিন্দুটা তোমার হচ্ছিল কি বের করলাম, ওর সারফেস এরিয়াটা বের করলাম, যেহেতু আমি ক্যাপিটাল আরটা জানি, আর ছোট আমি হচ্ছিল জলবিন্দুটার সারফেস এরিয়া বের করলাম, যদি আমি স্মল আরটা জানি। এবার তাদের মধ্যে একটা ডিফারেন্স বের করলাম, তো সেই ডিফারেন্সটা কি, সেই ডিফারেন্সটা হচ্ছে সারফেস এরিয়ার ডিফারেন্স। এবার সারফেস টেনশনও জানি, তাহলে কি পরিমাণ আমার এনার্জি লাগবে, এনার্জি কতটা ইনভলভ করতে হবে, সেটা হচ্ছে W ইজ ইকুয়াল টু টি ইনটু ডেল্টা এ। বাস টি এর ভ্যালু দিয়ে দিলাম আর ডেল্টা এর ভ্যালু বসিয়ে দিলাম, এতে W ভ্যালু পেয়ে যাবো। আর W ভ্যালু থাকবে এখানে হবে 9 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 7 জুল। ঠিক আছে, এবার দেখি লাস্ট কোশ্চেন দিকে আসি। হোয়াট ইজ মিন বাই দ্য ইয়ং মডুলাস অফ স্টিল অফ এত। কোন একটা স্টিলের ইয়ং মডুলাস এত বলতে কি বুঝি আমরা, ঠিক না, কোন একটা স্টিলের ইয়ং মডুলাস বলতে কি বুঝি আমরা, দেখি এটা। ঠিক আছে, ইয়ং মডুলাস অফ স্টিল এত মিনস দ্যাট এ ফোর্স দ্যাট এত ডাইন পার স্কয়ার সেন্টিমিটার ক্রস সেকশন এরিয়া অফ দ্য রিকোয়ার্ড টু প্রডিউস এ সিঙ্গেল লংগিটিউডাল স্ট্রেন। মনে করো একটা কপার ওয়্যার আছে, তো একটা কপার ওয়্যার আছে, তার উপর একটা সিঙ্গেল লংগিটিউডাল যদি আমি স্ট্রেন প্রডিউস করতে চাই, তাহলে তার উপর আমি এই পরিমাণ ফোর্স দিব। ঠিক আছে, কোন একটা কপার ওয়্যার আছে, তার উপর যদি আমি একটা তোমার হচ্ছে
একটা লংগিটিউডিনাল স্ট্রেন ওর উপর প্রডিউস করতে চাই, তার উপর আমাকে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে, 1.2 × 10⁻12 নিউটন/মিটার স্কয়ার। এটাই হচ্ছে তার ইয়ং মডুলাস। তাহলে ইয়ং মডুলাস বলতে এটাই বোঝায়। ঠিক আছে, তাহলে আমার পরে নেক্সট কোশ্চেন দিয়ে মুভ করি। সেটা হচ্ছে আমাদের কোহেসিভ ফোর্স আর অ্যাডিসিভ ফোর্স। কোহেসিভ ফোর্সটা কি? কোহেসিভ ফোর্স ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাট্রাকশন বিটুইন দ্য সেম মলিকুলস। মনে করো সেম মলিকুলের মধ্যে যে অ্যাট্রাকশন হয় তার যে ফোর্সটা সেটা হচ্ছে কোহেসিভ ফোর্স। আর হচ্ছে ডিফাইন্ড মলিকুলস এর মধ্যে যে ফোর্সটা করে সেটা হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স। আর অ্যাঙ্গেল অফ তারপরে কি আসছে? তারপরে আসছে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টটা কি হচ্ছে? তাহলে কোহেসিভ ফোর্স আর অ্যাডহেসিভ ফোর্স বোঝা গেল। কোহেসিভ ফোর্সটা কি? সেম মলিকুলের মধ্যে যে ফোর্সটা হলো সেটা হচ্ছে কোহেসিভ ফোর্স। আর অ্যাডহেসিভ ফোর্স হচ্ছে কি? ডিফারেন্ট মলিকুলের মধ্যে যে ফোর্সটা অ্যাড করে, ডিফারেন্ট টাইপের মলিকুলের মধ্যে যে ডিফারেন্ট টাইপের টু আর মোর ডিফারেন্ট মলিকুলের মধ্যে যে ফোর্সটা কাজ করে সেটা হচ্ছে আমাদের অ্যাডিসিভ ফোর্স। ঠিক আছে, আর অ্যাঙ্গেল অফ কন্টেন্টটা কি? অ্যাঙ্গেল অফ কন্টেন্টটা হচ্ছে ডিফাইন দ্য, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাঙ্গেল বিটুইন ট্যানজেন্ট টু দ্য কার্ভড লিকুইড সারফেস drawn on the point and সলিড সারফেস ইনসাইড দ্য লিকুইড। মনে করো এটা একটা লিকুইড সারফেস, এটা মনে করো লিকুইড আছে, একটা মানে অ্যাঙ্গেল অফ দ্য কন্টেন্ট অফ ডিফাইন অ্যাজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ট্যানজেন্ট টু দ্য কার্ভ লিকুইড সারফেস drawn at a point of contact at the solid surface। তাহলে মনে করো এইখানে যে আমাদের অ্যাঙ্গেলটা হবে সেটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট। তাহলে কি হচ্ছে অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টটা কি বলছি? এই অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্টটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল বিটুইন দ্য ট্যানজেন্ট টু দ্য কার্ভ সারফেস। এই যে ট্যানজেন্টটা হলো কার্ভ সারফেস at a point of contact, the angle to the curved surface drawn at the point of contact and the solid surface inside the liquid। তার মানে কি? এই যে তোমার যে একটা যে আমাদের একটা মনে করো একটা সারফেস আছে, সারফেসের ট্যানজেন্টটা আছে, ট্যানজেন্টের সাথে এই যে কন্টাক্ট পয়েন্টের যে অ্যাঙ্গেলটা আছে সেটাই হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ কন্টাক্ট। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ কন্টাক্ট, অ্যাঙ্গেল অফ কন্টাক্ট। এবার দেখো স্টোকস লটা কি আছে? স্টোকস লটা হচ্ছিল the backward dragging force active on small spherical body of radius r moving velocity through a medium of a coefficient of viscous and eta is given by। ঠিক আছে, এটা হচ্ছে এটা বলে তাহলে তাহলে স্টোকস লটা হচ্ছে আমাদের কি বলছে? স্টোকস লটা বলছে এটা কি? একটা ব্যাকওয়ার্ড ড্র্যাগিং ফোর্স এফ, যেটা কিনা একটা অ্যাক্টিং হচ্ছে ওয়ান স্মল একটা স্ফেরিক্যাল বডির উপর যার কিনা রেডিয়াস আর, আর মুভিং উইথ ভেলোসিটি থ্রু আউট এ মিডিয়াম অফ কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি n ইজ গিভেন। ঠিক আছে, তাহলে ওটা হচ্ছে আমাদের স্টোক ল। এবার তাহলে আমরা নেক্সট কোশ্চেন নেক্সট চ্যাপ্টার দিয়ে মুভ করি। নেক্সট চ্যাপ্টার হচ্ছে হিট অ্যান্ড থার্মোমেট্রি। হিট অ্যান্ড থার্মোমেট্রি হচ্ছে ডিফারেন্স বিটুইন দা বলছে যে কন্ডাকশন, কনভেকশন আর রিফ্লেকশন। কন্ডাকশন কি? মনে করো এখানে দুটা বডি আছে, হ্যাঁ দুটা বডি আছে, দ্য প্রসেস বাই হুইচ দ্য হিট ফ্লো ফ্রম দ্য হটার বডি টু কোল্ডার বডি। মনে করো কোনো একটা হটার বডি থেকে কোল্ডার বডিতে যে হিটটা ফ্লো হচ্ছে সেটাই হচ্ছে আমার কন্ডাকশন। ঠিক আছে, হিট ফ্লো ফ্রম হটার এন্ড টু কোল্ডার এন্ড ইন এ সলিড। ঠিক আছে, মনে করো হটার বডি, মনে করো একটা মনে করো সলিডের যদি আমি একটা টুকরা নিই তাহলে তার মনে করো একটা হটার পার্ট, এটা হচ্ছে কোল্ডার পার্ট। ঠিক আছে, হটার পার্ট থেকে কোল্ডার পার্টে যে হিটটা ফ্লো হচ্ছে সেটাই হচ্ছে তার তোমার হচ্ছে কন্ডাকশন, সেই প্রসেসটাকে বলে কন্ডাকশন। আর কনভেকশন কি হবে? হিট ট্রান্সফার থ্রু সাবস্টেন্স। এবার হচ্ছে এই হিটটাই যদি হটার বডিতে কোল্ডার বডিতে তোমার ফ্লো হচ্ছে, কিন্তু তার সাথে কি হচ্ছে তোমার হচ্ছে একটা মিডিয়াম দরকার হচ্ছে না, একটা মিডিয়াম ইট দ্য প্রসেস হুইচ ইট দ্য ট্রান্সফার বাই পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট থ্রু এ সাবস্টেন্স। মনে করে এখানে কি হচ্ছে? এখানে কোনো সাবস্টেন্স লাগছে না, কিন্তু এখানে কোনো একটা সাবস্টেন্সটা হবে না। তার মানে কি? কন্ডাকশনে কি হচ্ছে? জাস্ট শুধু হিটটা হটার বডি থেকে কোল্ডার বডিতে মুভ হচ্ছে, কিন্তু আমার কনভেকশনে কি হচ্ছে? কোনো একটা সাবস্টেন্স দরকার হচ্ছে, সাবস্টেন্সের সাহায্যে ও হটার বডি থেকে কোল্ডার বডিতে মুভ হচ্ছে। আর রেডিয়েশন কি? রেডিয়েশন তো জানি যে আমরা যখন দেখি সূর্য থেকে পৃথিবীতে আলো আসে, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ রেডিয়েশন, যেখানে কিনা কোনো আমাদের কোনো মিডিয়াম থাকবে না। এই মানে এই যে তোমার হচ্ছে তোমার রেডিয়েশন জন্য কি কোনো মিডিয়ামের দরকার হয় না। ইট ইজ দ্য প্রসেস বাই হুইচ হিট ইজ ট্রান্সফার্ড ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস উইদাউট এনি উইদাউট তোমার হচ্ছে এনি মিডিয়াম, কোন মিডিয়াম ছাড়া। তার মানে আমরা তিনটা জিনিস কি দেখতে পেলাম? কন্ডাকশনে কি হচ্ছে? কন্ডাকশনে আমার হিটটা মানে হট বডি থেকে কোল্ড বডিতে মুভ করছে, হ্যাঁ হট বডি থেকে কোল্ড বডিতে মুভ করছে। একটা জিনিস মানে একটা তোমার হচ্ছে যে প্রসেসটাতে তোমার হট বডি থেকে কোল্ড বডিতে মুভ হচ্ছে সেটাই হচ্ছে আমার কন্ডাকশন। আর হচ্ছে কনভেকশনে কি হচ্ছে? সেম প্রসেসটা, হট বডি থেকে কোল্ড বডিতে মুভ হচ্ছে, কিন্তু এখানে কি হচ্ছে? এখানে একটা আমার হচ্ছে তোমার হচ্ছে মিডিয়ামের দরকার হচ্ছে বা একটা সাবস্টেন্স দরকার হচ্ছে। কিন্তু রেডিয়েশনে কি হচ্ছে? রেডিয়েশনে কোনো মিডিয়ামের দরকার হয় না, ডাইরেক্ট মানে ডাইরেক্ট হচ্ছে হিটটা ফ্লো হচ্ছে, যেমন হচ্ছিল সূর্য থেকে আলো পৃথিবীতে আসে এরকম টাইপের। এবার ডিফাইন দ্য কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি। থার্মাল কন্ডাক্টিভিটির কোএফিসিয়েন্টটা দেখি আমরা যদি দেখি তাহলে সেটা কি হবে?
সেটা দেখবো যে মনে করো একটা এরকম একটা মনে করো তোমার হচ্ছে যদি আমি সারফেস নেই, তাহলে তার মধ্যে দিয়ে যে পরিমাণ হিট ফ্লো হয় সেটা প্রপোর্শনাল হয় হচ্ছে আমার আর হচ্ছে তার সারফেস এরিয়ার সাথে, তার দুই প্রান্তের টেম্পারেচার ডিফারেন্সের সাথে, ঠিক আছে, টেম্পারেচার ডিফারেন্সের সাথে, এবার তার থিকনেস এবং সেটা হচ্ছে রিভার্স কি প্রপোর্শন তার সাথে, এবং হচ্ছে সেটা রিভার্স প্রপোর্শনাল হয় তার থিকনেসের সাথে। তার সবগুলো যদি অ্যাড করি তাহলে আমরা পাবো হচ্ছে তোমার হচ্ছে কিউ না, কিউ ইজুকাল টু কিউ বাই টি ইজুকাল টু আমরা পাচ্ছি হচ্ছে কে এ ডি টি বাই ডি এক্স। বা এটা যদি ভালো করে লিখি, দাঁড়াও এটা যদি ভালো করে লিখি তাহলে এটা কি দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে হচ্ছে কিউ ইজুকাল টু কে এ টি ওয়ান মাইনাস টি টু বাই টি বাই ডি। এটা হচ্ছে আমাদের থার্মাল কন্ডাক্টিভিটি। হ্যাঁ, এটা হচ্ছে থার্মাল কন্ডাক্টিভিটি, আর এখান থেকে আর কিউ বাই থার্মাল কন্ডাক্টিভিটি। হ্যাঁ, এটার হচ্ছে এখানে কি করতে হবে, তোমার হচ্ছে এটা কি বলছে, তারপরে এটা বলছে যে এটা এসআই ইউনিট কি হবে, তাহলে এটা এসআই ইউনিট হবে হচ্ছে ওয়াট পার মিটার পার কেলভিন। এটা এসআই ইউনিট কি হচ্ছে, এটা এসআই ইউনিট হচ্ছে ওয়াট পার মিটার কেলভিন। আর এটা ডাইমেনশন কি হচ্ছে, এটা ডাইমেনশন আসবে হচ্ছে এম এল টু দি পাওয়ার -3 কে -1। ঠিক আছে, তাহলে তাহলে এটা হয়ে গেল কে এ। হ্যাঁ, কে, ঠিক আছে। এখানে কি করবো, এখানে টিটাকে ভাগ করতে হবে, একটা টিটা এখানে ভাগ করতে হবে, এটাকে টি দিয়ে একটা ভাগ করবো। তাই এটাই হচ্ছে আমাদের তোমার হচ্ছে দাঁড়ালো হচ্ছে তোমার হচ্ছে কোফিশিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি। এটা হচ্ছে আমাদের কোফিশিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি। ঠিক আছে, এটা হচ্ছে কোফিশিয়েন্ট অফ কন্ডাক্টিভিটি। এবার নেক্সট কোশ্চেন যদি মুভ করি, নেক্সট কোশ্চেন আমাদের কি আছে, হিট আর টেম্পারেচার ডিফারেন্স কি হবে। দেখো, হিট আর টেম্পারেচার, হিট ট্রান্সফার ফ্রম হটার বডি টু কোল্ডার অবজেক্ট। আর টেম্পারেচার তোমার হচ্ছে কি, এটা জাস্ট ওয়ান কাইন্ড অফ রেসপন্স, যে একটা বডি কতটা হট আছে কতটা কুল আছে। তারপরে কি হচ্ছে তোমার হচ্ছে এটা সিম্বল হচ্ছে কিউ দিয়ে প্রকাশ করি হিট, আর টেম্পারেচার সিম্বলটাকে টি দিয়ে প্রকাশ করি। আর হচ্ছে এখানে কি কি আমরা মনে করো ইউনিট ইউজ করি, জুল, ক্যালোরি, আর হচ্ছে টেম্পারেচার ক্ষেত্রে কি ইউজ করি, কেলভিন, সেলসিয়াস, এটসেট্রা এটসেট্রা। তারপরে হচ্ছে কি মোলার স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসারটা কি বোঝায়। দেখো, এবার হচ্ছে আমরা আরেকটা নেক্সট কোশ্চেনে আসি। নেক্সট কোশ্চেন আমাদের আসে হচ্ছিল যে কি মোলার স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার। মোলার স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসারটা বলতে বোঝায় যে অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু রাইজ দ্য টেম্পারেচার অফ এ 1 মোল অফ গ্যাস থ্রু 1 কে এট এ কনস্ট্যান্ট প্রেসার। মনে করো কোনো একটা মনে করো 1 মোলের গ্যাস আছে, ঠিক আছে, কোনো একটা 1 মোলের গ্যাস আছে, তার যদি আমি তোমার টেম্পারেচারটা রাইজ দ্য টেম্পারেচার 1 মোল অফ গ্যাস, ঠিক না, the amount of heat required to rise the temperature of 1 mole gas through 1 k through 1 k at constant pressure। মনে করো আমি একটা গ্যাস আছে, ঠিক আছে, এবার গ্যাসটার টেম্পারেচারটাকে আমি ইনক্রিজ করব, তাহলে কি করতে হবে এখানটায়, মোলার স্পেসিফিক হিটের জন্য মোলার স্পেসিফিক হিটের কনস্ট্যান্ট প্রেসার সিপি ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট রিকোয়ার্ড টু রাইজ দ্য টেম্পারেচার অফ এ 1 মোল গ্যাস through 1 k at constant ভলিউম। মনে করো একটা গ্যাস আছে, তো এবার তার টেম্পারেচারটাকে আমি ইনক্রিজ করবো। এবার তার টেম্পারেচারটা যদি আমি ইনক্রিজ করতে যে পরিমাণ আমার হিটের দরকার হবে, সেটাই হচ্ছে আমার হচ্ছে তোমার হচ্ছে হবে মোলার স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার। ঠিক আছে, তাহলে এখানে কি হলো, কনস্ট্যান্ট মোলার স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসারে কি হচ্ছে আমাদের, যে একটা মনে করো গ্যাস আছে, তার টেম্পারেচারটাকে আমি ইনক্রিজ করব কনস্ট্যান্ট প্রেসারে, তার জন্য আমাকে যতটা পরিমাণ হিট দিতে হবে সেটাই হচ্ছে আমার হচ্ছে মোলার স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার। আর মোলার স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম কি হবে, সেম কনসেপ্টটাই, যে কোনো একটা গ্যাস আছে, মনে করো তার উষ্ণতা আমি বৃদ্ধি করব, কিন্তু এটা কনস্ট্যান্ট ভলিউম রেখে যখন করবো, তখন যে পরিমাণ আমাকে তোমার হচ্ছে হিট দিতে হবে সেটাই হচ্ছে আমার মোলার স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম। ঠিক আছে, এবার আমাদের নেক্সট কোশ্চেন এবার কি বলছে যে তোমার ডিডিউস দ্য রিলেশন বিটুইন আলফা বিটা গামা। এবার আমরা জানি যে আলফা বিটা গামার মধ্যে রিলেশন কি আছে, আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই 2 ইজ ইকুয়াল টু গামা বাই 3 এটসেট্রা। এবার হচ্ছে রিলেশন বিটুইন সিপি এন্ড সিবি রিলেশন জানি আছে পি মাইনাস সিবি ইজ ইকুয়াল টু, তো এটা। এবার দেখো আমাদের একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা কি, দ্য ওয়ালস অফ এ রেফ্রিজারেটর ইজ কি আছে, দ্য ওয়াল অফ রেফ্রিজারেটর ইজ 8 সেন্টিমিটার থিক আছে, 8 সেন্টিমিটার থিক, হ্যাভিং এ সারফেস এরিয়া, দ্য টেম্পারেচার আউটসাইড দ্য রেফ্রিজারেটর ইজ 35 সেন্টিগ্রেড, হাউ মাচ পাওয়ার what must be the refrigerator supply in order to maintain 0 সেন্টিগ্রেড ইনসাইড দ্য রেফ্রিজারেটর, থার্মাল কন্ডাক্টিভিটি দেওয়া আছে এত। ঠিক আছে, দেখো আমাদের কি কি দেওয়া আছে, থিকনেস দেওয়া আছে না, থিকনেস দেওয়া আছে 8 সেন্টিমিটার, তো 0.8 কি আছে 0.08,
0.08 সেন্টিমিটার আছে। এরিয়া দেওয়া আছে, এরিয়া দেওয়া আছে 15 মিটার স্কোয়ার। তাহলে এখান থেকে কে আবার আছে 0.42 ওয়াট পার মিটার কে দেওয়া আছে। তাহলে এখান থেকে কি বলছে, এখানে এখান থেকে কি বের করতে হবে, এখান থেকে আমাদের বের করতে হবে হাউ মাচ পাওয়ার, পাওয়ারটা বের করতে হবে। পাওয়ার মানে কি জানি, পাওয়ার মানে আমরা জানি হচ্ছে কে এ ডেল্টা টি বাই টি। এবার সব ভ্যালু গুলো বসিয়ে দিলাম। আমরা কি কে ভ্যালু জানি, এ এর ভ্যালু জানি, থিকনেস যেটা আছে এই এটা থিকনেসের ভ্যালু জানি, আর টিটা জানি। টিটা হচ্ছে কি জানি, দেখো টিটা হচ্ছে হলো যেটা বাইরের আছে সেটা হচ্ছে তোমার হচ্ছে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা ভিতরে আছে সেটা হচ্ছে আমার 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই দুটা ডিফারেন্সটাই হচ্ছে আমাদের এর হচ্ছে তোমার হচ্ছে ডেল্টা টি। ঠিক আছে, ডেল্টা টি, এই দুটা ডিফারেন্স হচ্ছে ডেল্টা টি। আর এইটা থিকনেস, এটা হচ্ছে এরিয়া, এটা হচ্ছে এরিয়া, এটা হচ্ছে তোমার কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি। এই ভ্যালুগুলো বসালে দেখবো এখানে একটা ভ্যালু পাবো 27.43। ঠিক আছে, এটাই হবে তার পাওয়ার। নেক্সট কোশ্চেন দিয়ে মুভ করি, নেক্সট কোশ্চেন দেখে মুভ করি। নেক্সট কোশ্চেনটা কি বলছে, নেক্সট কোশ্চেনটা আমাদের বলছে হচ্ছে তোমার ক্যালকুলেট দ্য রেট অফ লস অফ হিট থ্রু এ গ্লাস উইন্ডো অফ এরিয়া 1 মিটার স্কয়ার এন্ড থিকনেস দেওয়া আছে এত, টেম্পারেচার দেওয়া আছে ইনারে ইনসাইডে এত, আউটসাইডে এত, কোএফিসিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি দেওয়া আছে এত। তার মানে কি আমাদের এসটা বের করতে হবে। এস আমরা জানি কি, এস ইজ ইকুয়াল টু জানি হচ্ছে কে এ টি1 মাইনাস টি2 বাই থিকনেস। তো আমরা জানি এখানে টি1 টা কত আছে, টি1 টা আছে তোমার হচ্ছে তোমার ইনসাইডে আছে 37, আউটসাইডে আছে কত আছে -5 না, -5। তাই এদের ডিফারেন্সটা নিলেই হচ্ছে আমি টি1 মাইনাস টি2 পেয়ে যাচ্ছি। আর কে তো দেওয়াই আছে এখানে, আর এ দেওয়া আছে 1 সেন্টিমিটার পার স্কয়ার। আর এখানে এটা কি, এটা হচ্ছে আমাদের থিকনেস, এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের থিকনেস। থিকনেসের ভ্যালু তো বলাই আছে এখানটায়, থিকনেসের ভ্যালু দেওয়া আছে এখানটায় কত 0.4 সেন্টিমিটার। তো সবগুলো যদি ভ্যালু বসিয়ে দিই তাহলে এটা কত হবে আমার 231 ক্যালোরি পার, সো এটা কত হবে 231 ক্যালোরি পার সেকেন্ড। ঠিক আছে, এবার আমাদের লাস্ট কোশ্চেন কি বলছে দেখো, এ থিক গ্লাস tumbler often cracks when a boiling water is poured into a while. When boiling water is poured into a thick tumbler, its inner surface expands. However, due to the low thermal conductivity of the glass, the expansion of the outer surface of the tumbler is quite small. এবার দেখো ব্যাপারটা কি হচ্ছে, এখানে এখানে এটা বলছে যে যদি আমরা কোনো একটা গরম জলকে কোনো একটা তোমার হচ্ছিল গ্লাসের পাত্রে ঢালি, তাহলে গ্লাসের পাত্রটা তোমার হচ্ছে ভেঙে যায়। তার কারণ কেন, কারণ মনে করো যখন আমরা হচ্ছে তোমার গরম একটা জল আমরা ভিতরে ঢালি, তখন কি হচ্ছে ভিতরে যে গরমের জন্য তার মধ্যে ভিতরে গরম পাচ্ছে, তার জন্য কি হচ্ছে ইনার সারফেসটা এক্সপ্যান্ড হচ্ছে। কিন্তু বাইরের সারফেসটাতে কি হচ্ছে, বাইরের সারফেসটাতে তোমার হচ্ছে কিন্তু বাইরের সারফেসটা কি হচ্ছে, বাইরের সারফেসটা কোনো এক্সপেনশন হচ্ছে কি, এক্সপেনশন হচ্ছে না। কারণ ইনার সারফেস তো আমি হচ্ছে গরম জল ঢালছি, তার মানে কি সেখানে হিট পাচ্ছে, তাই ইনার সারফেসটা এক্সপ্যান্ড হচ্ছে, কিন্তু বাইরের সারফেসটা কোনো এক্সপ্যান্ড হচ্ছে না, সেটাই বাইরের সারফেসটা কি স্মলই থেকে যাচ্ছে। এই যে তোমার হচ্ছে একবার যে তোমার হচ্ছে এই যে তোমার আনইভেন মানে আনএক্সপেক্টেড যে এক্সপ্যান্ড হচ্ছে না, এই আনএক্সপেক্টেড এক্সপ্যান্ডটা একসময় এত এক্সপ্যান্ড হতে হতে ভেঙে যাবে। এটাই বলছে যে ডিউ টু দ্য আনইভেন এক্সপ্যানশন অফ দ্য আউটার এন্ড ইনার সারফেস। এই যে তোমার হচ্ছে কি হচ্ছে, এখানে দেখো একটা গ্লাসের মধ্যে জল ঢালছি, গরম জল ঢালছি, ভিতরের সারফেসটা কি হচ্ছে গরমের জন্য এক্সপ্যান্ড হচ্ছে, কিন্তু বাইরের সারফেসটা কিন্তু এক্সপ্যান্ড হচ্ছে না। তার মানে কি দেখো বাইরের সারফেস ভিতরের সারফেসের মধ্যে কিন্তু একটা কোনোটা বেশি এক্সপ্যান্ড হচ্ছে, কোনোটা কম এক্সপ্যান্ড হচ্ছে। এই যে একটা আনইভেন ব্যাপার আসছে, এর জন্যই হচ্ছে তোমার হচ্ছে কোনো একটা কাচের পাত্রে যখন আমরা গরম জল ঢালি তখন আমার কাচের পাত্রটা ভেঙে যায়। থ্যাংক ইউ এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখার জন্য। আর তোমরা অবশ্যই যেই প্রবলেম গুলো করালাম আর যে থিওরি গুলো রিলেটেড করলাম অবশ্যই তোমরা দেখবে, তোমাদের যে আপকামিং যে ফার্স্ট সেমিস্টার এক্সাম আছে ওটার জন্য তোমাদের অনেক অনেক হেল্পফুল হবে। ঠিক আছে, তাহলে এখানে সেশন শেষ করলাম, পরে আবার কোনো একদিন দেখা হবে নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।